আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের যে লিনাক্স সিরিজটা ছিল, ওইটা অনেকগুলা ভিডিও আমরা শেষ করে ফেলেছি। তো আমরা এখন পর্যন্ত লিনাক্স জাস্ট আমি যদি পেন টেস্টিং সিরিজের কথাই আমরা বলছি, আমরা তো পেন টেস্টিং সিরিজেই আছি। পেন টেস্টিং সিরিজ লিনাক্স নিয়ে যদি আমি কথা বলি, লিনাক্সে কিন্তু আমাদের মানে অনেকগুলো জিনিস, ফর এক্সাম্পল মানে যে বেসিক যে ফান্ডামেন্টালস আমি যে বারবার বলছিলাম যে লিনাক্স ফাউন্ডেশন, ওইটা শেষ। এখন যা শিখবো সেটা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক গুলা, তারপর আমরা ব্যাশ স্ক্রিপ্টিংটা শুরু করে ফেলবো। যেগুলো আসলে আমাদের প্রয়োজন, পড়াশোনা করতেই হবে এগুলো নিয়ে, তাই এগুলো নিয়ে জানতে হবে। সো যারা আগের জিনিসপাতি করেন নাই, এখন যদি মাঝখান থেকে শুরু করেন তাহলে কিছু বুঝবেন না। তাই আমি অবশ্যই বলবো যে ওই জিনিসপাতিগুলো শেষ করে আসবেন আপনার নিজের ভালোর জন্য। এতে আপনার টপিক যেগুলো আছে এগুলো বুঝতে সুবিধা হবে, নয়তো বুঝতে পারবেন না। তো আজকে অ্যাডভান্স স্টাফ হবে। সো যাই বলি এখন থেকে অ্যাডভান্স স্টাফ। সো ওগুলো শেষ করে আসবেন আগে। সো আমরা শুরু করা যাক বেশি কথা না বলে। আর যারা নতুন আসছেন তাদের জন্য কিছু কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে অবশ্যই যা মানে আগে যেগুলো ক্লাস, মানে আপনি নতুন হলে আগে ক্লাসগুলো করে আসবেন। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, আর আমি যেহেতু বলেছি এখন থেকে সাউন্ডের মানে কোনো ইস্যু হবে না। মানে হচ্ছে আমি একটা 9 দিয়ে দিছি, যাই হোক। মানে ডে 9 যেটা, সো ডে 8 পর্যন্ত শেষ করে আসবেন। ডে 9টা বুঝতে পারবেন আর সবগুলা নোট করবেন। আর আমি বারবার বলবো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে সবগুলা জিনিস পোস্ট করবেন, নোটগুলা গুছিয়ে ক্যাপশন লিখবেন। ডোন্ট ইউজ এআই ফর মেকিং নোট, ডোন্ট ইউজ এআই ফর এনি ক্যাপশন। সো এটা করতে পারেন যে এআই দিয়ে ক্যাপশন মানে সেটা মডিফিকেশন করতে হবে, নয়তো আপনার মানে অ্যাকাউন্টের মানে বারোটা বেজে যাবে। ওকে, সো আমরা শুরু করি এত কথা না বলে। সো এটা হচ্ছে আমাদের সেই যেটা বলি আমাদের স্লাইডটা, এটা ইউজ করে আমরা করব। মানে যা জিনিস দেখানো সেটা এটা ইউজ করে দেখাবো। সো শুরু করা যাক। আজকে থেকে যেটা নিয়ে শুরু করা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনি ক্যাপশন দেখতে পাচ্ছেন যে ওয়ার্কিং উইথ টেক্সট ইন লিনাক্স। টেক্সট যেগুলো আছে টেক্সট ফাইল দিয়ে কি কি করা যায় লিনাক্সে, এই জিনিসপাতিগুলো দেখতে হবে। ফাইল ম্যানিপুলেশন আর অনেক ধরনের জিনিসপাতি আছে। তো এটা আমরা দেখবো আজকে থেকে। এটা একটা কভার পেজ, জাস্ট এটা দিয়ে দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। জাস্ট কভার পেজ দেখে দেখে রাখতে পারেন, কিন্তু আমাদের আসলে ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই এখানে। সো আমরা শুরু করা যাক। প্রথমত আমরা লিনাক্সে অনেকগুলো ফাইল থাকে, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম মতো লিনাক্সে কিন্তু অনেকগুলো ফাইল থাকে। ফাইল কিভাবে রেড করা যায়? কমান্ড লাইনের মাধ্যমে। ক্যাট নামে একটা কমান্ড আছে। এই ক্যাটের যে মিনিংটা, এই ক্যাটের মিনিং মানে এই ক্যাট ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে ক্যাটিনেশন। ওকে, ক্যাটিনেশন। এখন আমি যে কোনো একটা যদি টেক্সট লিখি বা যে কোনো একটা ডামি টেক্সট উদাহরণস্বরূপ যদি থাকে, এটা হচ্ছে আমার টার্মিনালটা। তাহলে কেউ ভয় পাবেন না। আমি রুট ইউজারে যাই, তো সুডো এসইউ দিলে পাসওয়ার্ড চাইবে। So, আমি বর্তমানে রুট ইউজার হিসেবে আছি। একটু ক্লিয়ার করা যাক। আমি যদি প্রথমে এলএস করি, আমি ডেস্কটপে যাই, তো ডেস্কটপে কিছু আছে কিনা। সো কিছু ফাইল থাকতে পারে, রাইট? আমার উদাহরণস্বরূপ একটা ফাইল আছে আমার কাছে, এটা একটা ব্যাশ স্ক্রিপ্ট মূলত। তো এই ব্যাশ স্ক্রিপ্টটা আমি বানিয়েছিলাম। এই ব্যাশ স্ক্রিপ্টটা যেটা করে, আপনি ইনপুট হিসেবে ইউটিউব ভিডিও দিবেন। আর ইউটিউব ভিডিওতে কোনো যদি স্লাইড থাকে, সেই স্লাইডটাকে সে পিডিএফ এ কনভার্ট করে ফেলবে। আমার সেক্ষেত্রে পিডিএফ দেয়া হোক বা না হোক, সে ওই ভিডিওটাকেই মূলত পিডিএফ এ কনভার্ট করবে। সো ব্যাশ স্ক্রিপ্ট অ্যাডভান্স স্ক্রিপ্টিং না, তাই সেক্ষেত্রে সে ইউনিক ফাইলগুলো সে আইডেন্টিফাই করতে পারে না। সেটা টাইম স্ট্যাম্প অনুযায়ী সে মূলত ইমেজ ক্যাপচার করে। ইমেজ ক্যাপচারের পর সবগুলো ইমেজকে মার্জ করে একটা পিডিএফ বানাই ফেলে। আর এখানে সে এটাও ডিটেক্ট করতে পারে না যে মানে কোনটা স্লাইড আর কোনটা স্ক্রিন দেখাচ্ছে। তো এই জন্য একটা নির্দিষ্ট টাইম স্ট্যাম্প পর একটা স্ক্রিনশট নেয় ওই ভিডিওর। আর তারপরে সেটাকে কি করে, সব ইমেজগুলো মার্জ করে একটা পিডিএফ বানাই ফেলে। সো বেশ স্ক্রিপ্ট এত অ্যাডভান্স কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না আসলে। বেশ স্ক্রিপ্ট জাস্ট আমাদের ডেইলি লাইফ যেটা আছে এটা একটু সহজ করার জন্য কিছু অটোমেশন করে। সেটা এআই না, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেটা করতে পারে না। তো এই জিনিসটা পাইথন দিয়ে যদি করি এটা একটু ইউনিক করা যায়। যদিও এটাকে আরো যদি ইউনিক করতে চাই তাহলে আরো অনেকগুলো মডিউল আমাদের ইউজ করতে হয় পাইথনে। বাট পাইথন দিয়ে আমরা প্রজেক্ট তো বানাবো সামনেই, তো ওইটাতে কোনো সমস্যা নেই। পাইথন অনেক মজার একটা ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলবো পাইথন অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। যারা সি এবং সি প্লাস প্লাস নিয়ে এক্সপিরিয়েন্স নাই তারা পাইথন অনেক সাফার করবে আসলে, অনেক সাফার করতে হয়।
তো বিশেষ করে কোন দিক থেকে সাফার, যে সিম্পল প্রবলেম গুলোর জন্য আপনি আটকাই যান। সো জাস্ট আমি প্রবলেম সলভিং এর কথা বলছি, সিম্পল প্রবলেম সলভিং যেগুলো আছে ওখানে আটকে যায়। সামনে প্রজেক্ট এত দুঃসাধ্য, কারণ লজিক যে কিভাবে কাজ করে এইগুলা নিয়ে তো মানে এক্সপেরিয়েন্স নাই। তো সেই জন্য আমি বারবার বলি যে সি এবং সি প্লাস প্লাস শেষ করতে হবে আগে, লজিক বুঝতে হবে, আহ তারপরে পাইথনে আসেন, অনেক ভালো করতে পারবেন। ওকে, সো আমরা একটু রিড করা যাক। তো ক্যাট একটা কমান্ড আছে, ওইটা দিয়ে আমরা যদি জাস্ট রিড করি, আর আমি জাস্ট YT2 লিখছি, কারণ নামটা লিখবো না, এটা অটো কমপ্লিট করা যায় কিভাবে, কিবোর্ডের মাধ্যমে কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করেন। এখনো মেল করেন নাই, তো আমি যদি এইটা করি, মূলত এটা এরকম Y2 সম্ভবত, এখন আমি ট্যাবে ক্লিক করি, অটো কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট অফ দ্য ফাইল। এই ফাইলে কিছু অনেকগুলো জিনিস আপনি বুঝতে পারছেন না, তো এই লাইন যেটা আছে এটা বলা শ্যাব্যাং, এটা অ্যাকচুয়ালি স্পেসিফাই করে দেয় আমার যে শেলের কম্পাইলার মানে কোন জায়গা কোন লোকেশন থেকে নিবে। তারপর এটা হচ্ছে এটা ভেরিয়েবল ক্রিয়েট করেছে, এটা আরেকটা ভেরিয়েবল, এবং এটা আরেকটা ভেরিয়েবল, এবং এইটাও আরেকটা ভেরিয়েবল। তারপর এইটা যেটা একটা কমেন্ট। তারপর আমাদের এটা একটা ফর লুপ, মূলত ফর লুপের ভেতরে আবার একটা ইফ স্টেটমেন্ট ইউজ করেছে। আর এটা এফআই বলতে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে ইফ স্টেটমেন্টে ইন্ড এখানে হয়েছে, আর ডান বলতে এখানে যে কন্ডিশন গুলো দেখছি এখানে এখানে ইন্ড হচ্ছে। ওকে, তারপর আরো অনেকগুলো কমান্ড ইউজ করেছে। তারপর এটা রিড একটা কমান্ড আছে, রিড কমান্ড দিয়ে মূলত আমরা ইউজার থেকে ইনপুট নেই ব্যাশ স্ক্রিপ্টে। এন্ড এগেইন দেখতে পাচ্ছেন এখানে ইফ স্টেটমেন্ট ইউজ করছে। তো এত কিছু পড়তে হবে না, আর ক্যাটে এত কিছু নাই যে আপনি অপশন গুলা পড়বেন, ম্যান ক্যাট দেখতে পারেন, বাট আপনার এতগুলো জিনিস দরকার নাই তো ক্যাটে, আপনার জাস্ট পড়তে হবে। রাইট, আপনি জাস্ট দরকার যেটা হচ্ছে সাথে যে আমি যেন পড়তে পারি, দ্যাটস আমার মানে এত অ্যাডভান্স স্টাফ দরকার নাই ক্যাটে। এবং ক্যাটে যে সেটা ছাড়া আমি কিছু পারিও না, ক্যাটে দরকার পড়ে না, আমি ততটুকুই শিখবো যতটুকু আমার প্রয়োজন। এটা কখনো মাথায় থাকে যেন যে মানে আমি যখন নতুন থাকতে যেটা ভাবতাম যে যাই শিখি একদম অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করতে হবে, বাট এটা একটা ভুল ধারণা। এটা করলে অনেক প্রয়োজনীয় সময় নষ্ট হয়। এটা মাথায় রাখলে চলবে যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই শিখি, দ্যাটস এনাফ। সো কিউ করে আমরা বের হয়ে যেতে পারি। এখন এইটা একটা প্রবলেম আছে ক্যাট কমান্ড যখন ইউজ করি। ক্যাট কমান্ড করলে যেটা হচ্ছে যে যা মানে ফাইলের মধ্যে যা কন্টেন্ট আছে সবগুলোই আমার টার্মিনালে ওপেন হয়ে যায়। সো এটা যদি এরকম হয় যে ফাইলটা অনেক বড়, উদাহরণস্বরূপ ধরেন যে একটা ফাইল আছে 10,000 লাইন, 10,000 লাইনে ফিল্টারিং করে কয়টা ফাইল লাইন দরকার, বা আপনি চাচ্ছেন যে স্পেসিফাই করে এতগুলো লাইন কিন্তু আমি রিড করতে পারি। তো সেই ক্ষেত্রে তো এটা আমি ক্যাট কমান্ড দিয়ে হয় না, তখন এর জন্য কিছু অ্যাডভান্স কমান্ড আছে। একটা হচ্ছে আমাদের মোর, আর একটা হচ্ছে আমাদের লেস কমান্ড। এই দুইটা জিনিসই, যে মোর এবং লেস যে দুইটার কথা বলছি, এই দুইটা স্লাইড আমি রেখেছি। সো প্রথমত এখানে মোর এবং লেস কমান্ডের কিছু সুবিধা অসুবিধা বলা যাক। কন্ট্রোলিং ভিউইং লেস ইজ মোর। মোর এবং লেস দুইটাই যেটা করে সেটা হচ্ছে যে একটা স্পেসিফাই উইন্ডোতে নিয়ে যায় ফাইলটাকে, এন্ড ওইখান থেকে আমি সার্চ করে করে ফিল্টারিং করে করে দেখতে পারি। ওকে, সো প্রথম মোর কমান্ড অ্যাভেলেবিলিটি, অলওয়েজ অ্যাভেলেবল লেজেসি, লেস হচ্ছে ডিফল্ট অন মডার্ন সিস্টেম। মোর এবং লেসের সিস্টেমটা সেমই মূলত, কিন্তু মোর আসলে ইউনিক্স লাইক মানে ইউনিক্স অপারেটিং সিস্টেম যেটা ওই যে 1970 সালের দিকে আসছিল যেটা, ওইটাতে বেশি ইউজ হতো। আর মডার্ন সিস্টেম যেগুলো লিনাক্স এর কথা বলছে এখানে লেসটা বেশি থাকে। নেভিগেশন ক্ষেত্রে ফরওয়ার্ড থাকে, এখানে ফরওয়ার্ড মানে সামনে যাইতে পারে, জাস্ট সামনে যেতে পারবে, পেছনে যেতে পারবে না। আর লেস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, সামনে যেতে পারবে পেছনে যেতে পারবে। আর সার্চের ক্ষেত্রে কিছু বেসিক সার্চ অপারেশন আছে, যেখানে লেসটা এখানে অ্যাডভান্সড কিছু সার্চ অপারেশন দিয়ে অটোমেশন করা যায়। রেজেক্স বা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা যেহেতু আজকে বলবো, তো রেজেক্স এর সাপোর্টও আছে। ওকে, তো মোর এবং লেস দুইটা নিয়ে আমরা দেখবো। তো মোর দিয়ে একটু দেখা যাক। প্রথমত আমরা এখান থেকে একটু বের হই, কমান্ড লাইনে যাই, আমি মোর লিখে জাস্ট Y2 এই মানে এই ফাইলটা আমি একটু ওপেন করার চেষ্টা করি। তো এখন এই ফাইলটা আমরা একটু ওপেন করি, এটা কিন্তু মানে কোনো টার্মিনাল ওপেন হচ্ছে না, এটা একটু টার্মিনাল ভেতরে এটা উইন্ডোতে ওপেন হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো আপনি যদি নিচে ক্লিক করেন মানে এইভাবে করলে অ্যাকচুয়ালি যাবে, বা এটা অ্যাকচুয়ালি আইডিয়াল ওয়ে না। আপনি ডাউন এর ক্লিক করলে নিচে যায় না, বাট আপনি যদি এন্টার ক্লিক করেন নিচে যাবে, বা স্পেস বারে ক্লিক করলেও নিচে যাবে, স্পেস বার বেশি ক্লিক করলে আবার সমস্যা। তো আপনি এন্টার ক্লিক করেন, দ্যাটস এনাফ, এভাবে নিচে যাওয়া যায়। আর আপনি কোনো চাইলে কোনো স্পেসিফিক টার্ম সার্চ করতে পারেন। কিভাবে? আপনি স্ল্যাশ লিখেন, স্ল্যাশ লেখার পর যে কোনো কিছু সার্চ করেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ইফ নামে কিছু একটা সার্চ করতে। ইফ নামে সার্চ করার পরে তেমন কিছু আসে নাই যদিও, বা এখানে তেমন কোনো অপারেশন পাচ্ছে না। ইফ
সার্চ করার পর স্কিপিং সামথিং চলে আসছে, বাট সার্চ করা যায় আসলে এভাবে। আমি একটু অপারেশনে দেখাই, যেমন স্ল্যাশ দিয়ে টার্ম যেটা করবেন, তাহলে একটু ফরওয়ার্ড সার্চ করে, সো তারপর কোয়েশ্চন মার্ক ব্যাকওয়ার্ড সার্চ করে, এন দিয়ে নেক্সট ম্যাচ, এন দিয়ে এন্টার মারবেন, আর ক্যাপিটাল এন দিলে প্রিভিয়াস ম্যাচে যায়। এটা হচ্ছে আমাদের লেসের ক্ষেত্রে, কিন্তু মোরের ক্ষেত্রে এই সুবিধাটা পাবেন না। মোরের ক্ষেত্রে জাস্ট সামনে যাইতে পারে, টার্ম সার্চিং এগুলো অনেকগুলো অসুবিধা অ্যাকচুয়ালি মোরের ক্ষেত্রে আছে। কিন্তু আমি যদি লেসের ক্ষেত্রে যেটা যাই, সেটা কিন্তু এই সমস্যাগুলো থাকে না। আমি লেসে যদি চলে যাই, মোরের জায়গায় আমি এখন লেসটা যদি ইউজ করি, তো লেসটা ইউজ করলে আমি লেসের ভেতরে আসছি, এখন স্ল্যাশ ইউজ করে যে ইফ লিখি, এই যে দেখেন ইফের জন্য ম্যাচগুলো আসছে। এখন আমি নেক্সট ম্যাচিং কি কি, আমি জাস্ট কিবোর্ড থেকে স্মল এন এ ক্লিক করব, তো সামনে যাবে। এখন যদি যাই একটু পেছনে যাক, তাহলে আমি ক্যাপিটাল এন ক্লিক করব, তাহলে সে অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড যাবে বা পেছনে যাবে, রাইট? আর এই জিনিসগুলো আসলে করা যায় এভাবে, মানে আমার কম্পিটেবিলিটির জন্য আমি এভাবে করতে পারি, এতে অ্যাকচুয়ালি বড় ফাইল যখন থাকে সেটা বুঝতে সুবিধা হয়। বাট এই মোর বলি বা লেস বলি, এখানে একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আসলে টোটাল ফাইলটা দেখাই দিচ্ছে। এখন আমার যদি ফাইলটা এরকম হয় যে ফাইলটা অনেক বড়, উদাহরণস্বরূপ লাইন সংখ্যা 10,000, অনেক বড় একটা ফাইল, 10,000 লাইনের ফাইলটা আসলে অনেক পড়া অসুবিধা। এভাবে নিচে এন্টার মেরে মেরে বা সার্চ করে করে এটা পুরো অসুবিধা। এটা সুবিধা হয় যদি আমি এক্সাম্পল স্বরূপ আমি বললাম যে ইনস্ট্রাকশন দিলাম আমার কনসোল বুকে বা টার্মিনালকে, যে আমাকে 10 লাইন দেখা, প্রথম 10 লাইন, মাঝখানে এই লাইন থেকে এই লাইন দেখাও, অথবা শেষে 10 লাইন দেখাও। এইটা যদি বলে তাহলে একটু মেক সেন্স করে, আমার জন্য পড়তে সুবিধা হয়। সো সেই জন্য কিছু কমান্ড আছে। হেড নামে একটা কমান্ড আছে, টেইল নামে একটা কমান্ড আছে। হেড কমান্ড বললে এটা শুরুর দিক থেকে, প্রথম দিক থেকে এটা দেখাবে, আর টেইল হলে আমাদের ফাইলের নিচের দিক থেকে আমাদের দেখানো শুরু করবে। সো আমি হেড এবং টেইল এই যে কমান্ড গুলো আমরা ইউজ করবো আসলে, ঠিক আছে? তো আমরা একটু শুরু করা যাক। সো এগেইন এখানে আসি, তো আমরা এখানে হেড এবং টেইল এই দুটো নিয়ে কথা বলবো। সো উদাহরণস্বরূপ আমি জাস্ট হেড এবং টেইল এই দুইটাকে আলাদা আলাদা একটু রান করে দেখাই। অ্যাকচুয়ালি এই দুইটা সিস্টেম কি আলাদা, জাস্ট একটু ফাংশনালিটির মধ্যে কিছু পার্থক্য আছে, দ্যাটস অল। বাট ওভারঅল বাকি সবকিছু সেম। দেখানো যায় একটু এই সেম জিনিসপাতিগুলো আমি একটু এখানে দেখাই, ক্লিয়ার করি। প্রথমত আমি হেড দেখাবো, হেড লিখে আমি জাস্ট ওই ফাইলটাকে মেনশন করে দিই। তো বাইরেবল হেড যেটা করে যে কোনো ফাইলের প্রথম 10 লাইনকে প্রিন্ট করে দেখায়। তো আমি এখানে এন্টার করলে সে অ্যাকচুয়ালি প্রথম 10 লাইনকে এন্টার করছে বা শো করছে, এর বেশি দেখায় নাই। আর আমি যে সেম জায়গায় যে টেল করি, সে আসলে শেষের 10 লাইনকে আমাকে দেখাবে, শেষের 10 লাইন এটা দেখাইছে। সো এইটা আমরা আরেকটা ফাইলের ক্ষেত্রে করে দেখাতে পারি, সেটা হচ্ছে যে আমাদের /etc/passwd। ইন্টারেস্টিং একটা ফাইল আসলে। এখানে আমার সিস্টেমের যতগুলো ইউজার, সেই ইউজার হতে পারে রুট ইউজার, নরমাল ইউজার, আদার্স বা সিস্টেম ইউজার বা সার্ভিস ইউজার যেটাকে আমরা বলে থাকি, এই ইউজার গুলোকে দেখায় আমাদেরকে এই etc/passwd ফাইলের মধ্যে। এগুলো নিয়ে অলরেডি আপনার ধারণা আছে আশা করি, এগুলো আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না, বাট এটা কিন্তু কাজ করে আসলে। সো হেড যখন দিলাম প্রথম 10 লাইন শো করছে, টেল দিয়ে শেষে 10 লাইন দেখাতো। বাট ধরে নেন আমি চাচ্ছি যে আমার এখানে স্পেসিফাই করে দিব যে কয়টা লাইন দেখাবে, রাইট? আমাকে স্পেসিফাই করে দিতে হবে মানে কয়টা লাইন দেখাক। সো সেটা কিন্তু করা যেতে পারে। কিভাবে করা যায়, যে আমি বললাম যে প্রথম জাস্ট 5 লাইন দেখাও আমাকে। সো আপনি হেড লিখবেন, তারপর -5 লিখবেন। তারপরে যেটা করতে পারেন যে আমার এই যে মানে y2 এই ফাইলটিকে স্পেসিফাই করে দেই, তাহলে সে অ্যাকচুয়ালি প্রথম 5টা লাইন নিয়ে দেখিয়েছে। এখন এই জিনিসটা আমি আরো সুন্দরভাবে করা যায়, -5 না বলে আর একটা ভাবেও করা যায়, সেটা যে হেড -n দিয়ে আমি যদি 5 দিই, তাহলে কয়লাটা লাইন দেখাবে আমাকে সেটা আমি স্পেসিফাই করে দিয়েছি। তারপর আমাদের এইটা এই ফাইলটা আমরা স্পেসিফাই করে দিলাম, তাহলেও কিন্তু আমাদের 5টা লাইন দেখালো। তো এই সেম জিনিসটা আমি কিন্তু চাইলে টেইলের সাথে করতে পারি। ওকে, তো সেম ভাবে আমি এই জিনিসটা আমি টেইলের সাথে করতে পারি কিন্তু। এটা
আহামরি কঠিন কিছু না, এটা সহজেই করা যায়, রাইট? এটা খুব সহজেই করা যায়। সো এখন আমরা কি কাজ করতে পারি? ওকে, তো এখানে একটু অ্যাডভান্স স্টাফ দেখা যাক। অ্যাডভান্স স্টাফে কিন্তু এখন আসি নাই, হেড টেইলের এগুলো বেসিক স্টাফ, কিন্তু অ্যাডভান্স স্টাফ যখন হবে আমাদের সিস্টেম আইও, সিস্টেম ইনপুট আউটপুটের যে থিওরি আছে এগুলোতে যখন যাবো, এগুলো অ্যাডভান্স স্টাফ। ওকে, এগুলো অ্যাডভান্স স্টাফে আমরা এখনো যাই নাই, তো কিছু জিনিস দেখা যাক, বাট আমরা একটু বুঝতে পেরেছি। বাট আপনি চাইলে টেইল মাইনাস এফ এটা দেখতে পারেন। টেইল মাইনাস এফ দিয়ে কি করা হয়ে থাকে আমি বলি একটু। আমাদের, আমরা উইন্ডোজ ইউজার হই না কেন বা লিনাক্স ইউজার হই না কেন, বোথ ক্ষেত্রে কিন্তু একটা ফাইল মানে থাকে, সেটার নাম হচ্ছে লগ ফাইল। লগ ফাইল অনেক ধরনের আছে সিস্টেমে থাকে। লগ ফাইল অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের রিয়েল টাইম মনিটরিং এর জন্য, মানে রিয়েল টাইমে কি কি হচ্ছে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি লগ ফাইলে সেভ থাকে। তো লগ ফাইলটা অ্যানালাইসিস করা কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি ব্লু টিমে যান তখন এটা এন্ট্রি লেভেল রোলের নাম হচ্ছে সক অ্যানালিস্ট। তো সক অ্যানালিস্টের কাজটাই হচ্ছে এই লগ ফাইলগুলোকে অ্যানালাইসিস করা, রিয়েল টাইম মনিটরিং করা, কোন একটা থ্রেট আসে সেটাকে ডিফেন্ড করা। ওকে, সো ওরা হচ্ছে ফার্স্ট লেভেল অফ ডিফেন্স যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে। সো এই লগ ফাইলগুলোকে ওদেরকে অ্যানালাইজ করতে হয়, রাইট? সো সো উদাহরণস্বরূপ আমার একটা অ্যাটাক হয়েছে আমার সিস্টেমে। আমার সিস্টেমে যে অ্যাটাক হয় অ্যাকচুয়ালি ওই অ্যাটাকার যদি আমার সিস্টেমটার যদি অ্যাক্সেস পেয়ে যায় কোনো কারণে, অ্যাক্সেস হয়তো কোনো না কোনো চেঞ্জেস করবে বা কোনো একটা মানে অ্যাক্টিভিটি তো করবে। তো এই সব অ্যাক্টিভিটি আসলে লগ ফাইলে সেভ থাকে। এখন আসলে আমার সিস্টেম আসলে সাসপিশিয়াস কিনা, এরা অ্যাকচুয়ালি অ্যাটাক হয়েছে কিনা, এটাকে কেউ অ্যাক্সেস করতে পেরেছে কিনা, ইন জেনারেলি আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি লগ ফাইল যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন। কারণ যে অ্যাক্টিভিটি আপনি করেন নাই সেগুলো তো অবশ্যই থাকবে না লগ ফাইলে। সো অনেক ক্ষেত্রে এইটা আবার অ্যাটাকার চালাক হয়ে গেছে, তারা আবার এই লগ ফাইল থেকে এগুলা মুছে ফেলে এখন আজকাল। সো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্লিয়ারিং, কি একটা জিনিস, এটা রেড টিমিং এ আছে আপনি, বা ওএসসিবি তেও আছে এটা, বা আপনি পেন টেস্টিং যেটাই বলি, পেন টেস্টিং এই ব্যাপারগুলো আছে। পেন টেস্টিং যেটা আছে এটা নিয়ে কথা বলছি, পেন টেস্টিং নিয়ে সামনে আর কথা বলবো। শর্টে বলে পেন টেস্টিং হচ্ছে একদম শুরু থেকে শূন্য, মানে হচ্ছে আমার প্রথমত সিস্টেম বা অর্গানাইজেশন এটা সম্পর্কে আমাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে। সেটা থেকে শুরু করে ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করা, এক্সপ্লয়টেশন করা। এক্সপ্লয়টেশন বলতে বোঝানো হয় আমার অলরেডি সিস্টেমটা অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে, অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে, তাহলে ল্যাটারাল মুভমেন্ট এর পর যেতে হবে। ল্যাটারাল মুভমেন্ট বলতে আমি কোন একটা সিস্টেম পেয়েছি যেটা কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্কে আছে, ওই নেটওয়ার্কে একমাত্র এটা তো কোনো সিস্টেম না, এটা ছাড়া আর অনেকগুলো সিস্টেমই আছে। তো এইগুলোকেও সাথে সাথে আমাকে অ্যাটাক করে এগুলোরও অ্যাক্সেস নিতে হবে। ওকে, তারপর সেন্সিটিভ ফাইল যেগুলো আছে ওগুলোকে আমি শেয়ার করে কোনোভাবে ট্রান্সফার করে আমার নিজের সিস্টেমে আনতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি জিনিস, খুবই ডিপলি এগুলো জিনিসপাতি। আর পেন টেস্টিং এগুলো তো যে সাইবার সিকিউরিটি না, এখন আরো অনেক কিছুই আছে। রেড টিম অ্যাডভান্স স্টাফ এখনো দেখি নাই আমরা ম্যালওয়্যার নিয়ে কোনো কথা বলি নাই, ম্যালওয়্যার অ্যানালিসিস নিয়ে কথা বলি নাই, ম্যালওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি নাই। আর আমি যেটা নিয়ে কথা এখানে ফোকাস করা হয়, আমি যে এখানে যে মানে জিনিসটা ফোকাস করা হবে, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং। দ্যাট মিন্স ওয়েবসাইটের ক্ষেত্রে যে ভালনারেবিলিটি গুলো হতে পারে, ক্লায়েন্ট সাইড হোক বা সার্ভার সাইড হোক, ভালনারেবিলিটি দুই ধরনের হয়ে থাকে, ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড মূলত। সো এই যে ক্লায়েন্ট সাইড বলি বা সার্ভার সাইড বলি, এইগুলো নিয়ে মূলত ফোকাস করা হচ্ছে। এটা ছাড়া তো আরো অনেক ধরনেরই আমাদের পেন টেস্টিং আছে, ক্লাউড পেন টেস্টিং। তো আপনার যেখানে ক্লাউড নিয়ে আগাতে হবে, হয় এডাব্লিউএস অথবা আপনাকে এজিউর নিয়ে আগাতে হবে। এখন এডাব্লিউএস এর মার্কেট অনেক বড়, তো এডাব্লিউএস এ বেশি ফোকাস করে সবাই। সো ওইটার বেসিক মানে মানে একটা ক্লাউড কিভাবে কাজ করে, ক্লাউড কয় ধরনের আছে, এডাব্লিউএস এর ক্ষেত্রে এডাব্লিউএস ইনফ্রাস্ট্রাকচারটা কি রকম সেগুলো আইডিয়া থাকতে হবে। এদিকে ওয়েব অ্যাপ্লিকেশনে পেন টেস্টিং এর এক্সপেরিয়েন্স থাকতে হবে। উদাহরণস্বরূপ বললো যে কোন একটা ক্লাউড আছে, ওই ক্লাউডে একটা এসএসআরএফ অ্যাটাক হয়েছে। এসএসআরএফ আপনি জিনিসটা বুঝেন না, এসএসআরএফ হচ্ছে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। এটা একটা আমাদের সার্ভার সাইড ভালনারেবিলিটি, যেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এ এই জিনিসটা আমরা আলোচনা করব। এইটা না বুঝলে অ্যাকচুয়ালি আমরা ক্লাউডও বুঝবো না। পাশাপাশি অ্যান্ড্রয়েড পেন টেস্টিং আছে, আইওএস পেন টেস্টিং আছে, তারপরে আমাদের এআই পেন টেস্টিং আছে। এখন এআই পেন টেস্টিং বুঝতে হলে আবার একটু এআই নিয়ে ফাউন্ডেশন থাকতে হবে। লাইক আমি বললাম নিউরাল নেটওয়ার্ক, আপনি বোঝেন না নিউরাল নেটওয়ার্ক কি, তাহলে অবশ্যই আপনি এআই পেন টেস্টিং পারবেন না। এআই পেন টেস্টিং খুবই কমন এটা অ্যাটাক হচ্ছে যে প্রম্পট ইনজেকশন বা প্রম্পট ইনজেকশন, এগুলো আস্তে আস্তে আসবে। আরো অনেক ধরনের পেন টেস্টিং আছে মূলত। তো এগুলা মূলত সিরিয়ালে আসে, এগুলো এমনি এমনি আসে না, সিরিয়ালে আপনাকে কমপ্লিট করতে হবে। বা সবাই মতো সফটওয়্যার নিয়ে কাজ করে না, অনেকেই আছে সারা জীবনই আমাদের জাস্ট ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং নিয়ে কাজ করে। বাট কারো যদি ইচ্ছা হয় যে সে অ্যাকচুয়ালি তার
ডোমেইনটাকে শিফট করবে, সে করে অনেকে। আর এখন যে সাজেস্ট মানে জিজ্ঞেস করা হয় রেড নাকি ব্লু কোনটা ভালো, যদি তাড়াতাড়ি জব পেতে চান তাহলে অবশ্যই ব্লু ভালো। আর চ্যালেঞ্জিং ওয়ার্ক যদি চান, একটু কুল লাগবে, এরকম হলে অবশ্যই রেড ভালো। আর আমি 2 জায়গা দিয়ে আছি। তো আমরা এগুলো সিরিয়ালি শিখবো। তো অনেকের মাথার উপর দিয়ে হয়তো গেছে পেন টেস্টিং এতগুলো জিনিস কি। তো আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করবো লিনাক্সটা শেষ করে, দেখছি প্রজেক্ট ডোমেইনে কি কাজটা হচ্ছে এইগুলো নিয়ে জাস্ট এক্সপ্লেন করার জন্য। আর বিশেষ করে রেডে একটু আমি বেশি ফোকাস করবো, কারণ এই কোর্সটার এন্ট্রি লেভেল রেড টিমিংটাকে কভার করছে। এন্ট্রি লেভেল রেড টিমিং না বুঝতে ব্লু এর ঘন্টাও বুঝবেন না। ওকে, আমরা শুরু করা যাক। সো যেখানে বলছিলাম যে রিয়েল টাইম মনিটরিং করতে হয়, মানে রিয়েল টাইম মনিটরিং চাই, যে আমাদের লগ ফাইল যেগুলো আছে এখানে অ্যাক্টিভিটি গুলো থাকে, যে অ্যাকচুয়ালি সিস্টেমে কি কি করা হয়েছে সব অ্যাক্টিভিটি লগ ফাইলে থাকে। সো রিয়েল টাইম যে মনিটরিং করতে যখন ফাইলে, সেক্ষেত্রে আমরা টেইল একটা কমান্ড আছে, টেইল মাইনাস আপনি এফ দিয়ে দিবেন, মাইনাস এফ দিয়ে ফাইলটাকে আপনি একটু স্পেসিফাই করে দিন, তাহলে হচ্ছে রিয়েল টাইম মনিটরিং হয়ে থাকবে। সেটা আমি ক্লোজ করি, কন্ট্রোল সি, কমান্ডটা ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যে আমরা সামনে আগাই, সেখানে কিছু ব্যাপার এখানে আছে, বাট ওই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে না। আমরা একটু ইন্টারেস্টিং জিনিস আমরা ফোকাস করি। প্রথমত উদাহরণস্বরূপ আমি যদি একটা কথা বলি, আপনি যদি এই ব্যাপারে লিখেন যে হেড -n -5 তারপর y2 pdf.sh, এখন এটা দেখলে টোটাল ফাইলটা আমার দেখাচ্ছে, রাইট? কারণ এখানে -n আর -5 দুইটা লিখতে পারবো না। হয় -n লেখেন, তারপর অথবা -n দিয়ে 5 লিখেন, অথবা -n দিয়ে জাস্ট 5 লিখেন, মানে -5 লিখেন, দুইটা একটা করতে হবে। সো এখানে একটা চেঞ্জ আসে, মানে তেমন একটা এখানে কোনো পার্থক্য নেই। বাট আমি মানে আপনাকে কোনো মাথায় আসছিল যে উদাহরণস্বরূপ আমি বললাম যেখানে টেইলটা হোক, টেইলটা দিয়ে আমি -n দিয়ে বললাম যে +2, মানে আমি ইন জেনারেলি তো অনেক সময় মাইনাসই বলি, কিন্তু এখানে +2 বললাম, তারপর এখানে বলি এটা অ্যাকচুয়ালি কি বলতেছে বা কি বোঝানোর চেষ্টা করছে, এটা মানে কি আসলে মাথায় আসার কথা, রাইট? তো এটা এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এই লাইন আর -2 দিয়ে যদি বলি সেটা যে কথা, +2 দিয়ে যেটা বলছি সেটা কিন্তু একই কথা না। এই জিনিসটা আরো ভালো করে বুঝবেন। আমি যদি আর একটু ভালো করে বোঝাই, যে উদাহরণস্বরূপ আমি জাস্ট -2 দিলাম, শুরুতে -2 দিলাম, তাহলে শেষে দুইটা লাইন দেখাবে। আর আমি একটু ফাইলটা চেঞ্জ করে etc passwd যাই, আমি একটু /etc/passwd এই ফাইলটাতে আমি গেলাম, সো অ্যাকচুয়ালি শেষে দুইটা লাইন দেখিয়েছে, খুব ভালো। কিন্তু এখানে +2 দিলে কিন্তু আমাদের কাহিনীটা অনেক উল্টে যায় বা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এখানে আর শেষে দুইটা লাইন দেখাবে না, যেটা দেখাবে মূল ফাইল, যে মানে হচ্ছে এটার 2 নং ফাইল থেকে একমাত্র, মানে 2 নং ফাইল থেকে ফাইলের শেষ পর্যন্ত যা আছে সবই দেখাই দিবে। এটা হচ্ছে +2। এখানে যদি বলতাম +5, তাহলে 5 নাম্বার লাইন থেকে ফাইলের শেষ পর্যন্ত যা আছে সবই দেখাই দিবে। আমি দেখাই একটু, যে আমি +5 দিলাম, +5, তাহলে সে একটু কি করছে এবার, এখন কিন্তু সে 5 নাম্বার লাইন থেকে শুরু করছে, রাইট? এটাই আরকি। এখন আমরা একটু ইন্টারেস্টিং জিনিস শুরু করা যাক, সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বলতে কি বোঝানো হচ্ছে? তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও থাকে আমাদের। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে হচ্ছে ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া, রাইট? তো এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ক্ষেত্রে 3টা টার্ম আমাদের আছে, সেটা নিয়ে আমাদের জানতে হবে। 3টা টার্ম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট এন্ড স্ট্যান্ডার্ড এরর। কিন্তু আমরা আসলে কিছু বুঝি নাই, না বোঝারই কথা। সমস্যা না, আমরা এই জিনিসগুলো আমরা বুঝবো। বাট আপনি হয়তো এই লাইনগুলা মানে কিছু কমান্ড দেখছেন, বাট আসলে বুঝতে পারছেন না এটা আসলে কি। এইগুলা বুঝে রাখতে একটু পাইপ নিয়ে কথাবার্তা বলতে হয়। পাইপটা আমরা অনেকে ইউজ করেছি। অলরেডি আমি এই সিরিজে ইউজ করেছিলাম। কিন্তু অনেকে বুঝেন না আসলে পাইপ আসলে এটা করছেটা কি, কিভাবে কি হচ্ছে, মাথার উপর দিয়ে যেতে পারে। তো এটা একটু সহজে বোঝানো যায়। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পাইপ দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোন একটা কমান্ড আছে। তো সেই কমান্ডের আউটপুট অন্য একটা কমান্ডে নিয়ে যাওয়া। এটা একটু সহজে বোঝানো যাক। উদাহরণস্বরূপ আমি বর্তমানে যে লোকেশন আছি সেই লোকেশনে যদি যাই, সেটা হচ্ছে যে আমি ls করলাম। ls করলে ফাইলটা দেখিয়ে দিছে। ls করে আমি একটা পাইপ দেই, পাইপ দিলে এখন এটা কিন্তু ইনপুট হয়ে গেছে আমার জন্য। আর পাইপের পরে যেটা আমি দিয়েছি সেটা আমাদের আউটপুট হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করতে পারি, আমি বললাম টেইল -5, তাহলে আমার শেষ 5 লাইনটা দেখাই দিছে। এখন আমি আরেকটা কাজ করি, তাহলে এখন এই কমান্ডটা যেটা বোঝাচ্ছে
এইটা হচ্ছে আমার ইনপুট এবং এইটা হচ্ছে আমার আউটপুট। এই কমান্ডটার জন্য এটা হচ্ছে ইনপুট আমাদের। আমি আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে যে পাইপ দিয়ে আরেকটা কমান্ড করলাম এনএল। এনএল যে কাজটা করে সেটা হচ্ছে যে নাম্বারিং করে। তো নাম্বারিংটা কোথা থেকে করবে? নাম্বারিং করবে শেষ যে 5টা লাইন, মানে টেইল মাইনাস 5 দিয়ে শেষ 5টা আসছে, তো এইগুলাকে নাম্বারিং করবে। যেগুলো নাম্বারিং করে 1 2 3 4 5 দিবে। এখন আমি চাইলে এই কমান্ডটা একটু ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট করা যায় কিভাবে? আমি এখন যে কাজটা করলাম, তবে আরেকটা কথা বলে দেই শুরুতে, সেটা হচ্ছে যে এই কমান্ডটা যদি আমি কনসিডার করি, সেক্ষেত্রে ls টা হচ্ছে ইনপুট, এটার আউটপুট হচ্ছে এইটা। আর তারপর আমাদের nl কমান্ড আমরা আছে পাইপ দিয়ে, তখন এই nl এর জন্য এই টোটাল জিনিসটা হচ্ছে ইনপুট এবং আউটপুটটা হচ্ছে এইটা। তো আমি যে ম্যানিপুলেট করে এইভাবে করি এখন, যে nl টা এখন আগে দিলাম, তারপর আমি টেইল মাইনাস 5 দিলাম। কারণ দুইটা কমান্ড কিন্তু সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আমাকে দেখাবে। ডিফারেন্ট রেজাল্ট কিভাবে দেখিয়েছে সেটা হচ্ছে যে প্রথমত ls করলাম, ls করার পর আমার মানে এনএল করা হয়ে গেছে। এনএল করলাম, এনএল মানে আমাদের মানে নাম্বারিং করে দিছে সবগুলা জিনিস। নাম্বারিং করার পরে কি হলো, মানে টোটাল আমার টার্ম আছে 10টার মতো। তো নাম্বারিং করার কারণে 10 পর্যন্ত গেছে। তারপর 10 - 5 দিলাম, তাহলে তার এই যে 10টা আছে 10টার মধ্যে 5টা দেখাও। তো 5টা দেখাইয়া নাম্বারিং করলে কি আসে? 6 7 8 9 10 আসে। তো এখানে কিন্তু জিনিসগুলো সেম না, ডিফারেন্ট। সো আশা করি বোঝা গেছে। তো এটা আমরা পাইপ দিয়ে actually আমরা কি করতে পারি, কোন একটা কমান্ডে আউটপুট আরেকটা কমান্ডে নিতে পারি, দ্যাটস অল। তো আপনি চাইলে যত বেশি ইচ্ছা পাইপ নিতে পারেন। ওকে, যত বেশি ইচ্ছা পাইপ নিতে পারেন। এক্ষেত্রে আমি মূলত মাথায় রাখতে হবে পাইপের আগে যা আছে সব মধ্যে ইনপুট, পাইপের পরে সেটা আউটপুট হিসেবে কাজ করে। আশা করি বোঝা গেছে। এখন যদি আমরা সামনে আগাই, সো অ্যানাটমি অফ লিনাক্স স্ট্রিমস। স্ট্রিমস জিনিসটা আসলে কি? স্ট্রিমস এটা হচ্ছে যে মানে আমাদের লিনাক্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামে একটা ব্যাপার আছে। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা ইনপুট হিসেবে কোনো কিছু নিতে পারবো, আউটপুট হিসেবে সেটাকে নিতে পারবো। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো আমাদের এই পর্যায়ে জিনিস মানে স্ট্যান্ডার্ড ইনপুট বলি বা স্ট্যান্ডার্ড আউটপুট বলি বা স্ট্যান্ডার্ড এরর, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম। এই তিনটা জিনিসই আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব, এবং এই জিনিসগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ ব্যাশ স্ক্রিপ্টিং এর জন্য। এগুলো না বুঝলে ব্যাশ স্ক্রিপ্টিং মাথার উপর দিয়ে যাবে আসলে। তো এই জিনিসগুলো আমরা একটু সহজে বুঝি। আমরা স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে শুরু করব, বাট মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড আউটপুট আর স্ট্যান্ডার্ড এরর এই দুটো জিনিসই যেটা আছে, এই দুটো জিনিসই কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট থেকেই আসে, রাইট? তো আমরা প্রথমত আমরা শুরুটা করব স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে। শুরু করা যাবে একটু, শুরু করলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড আউটপুটটাও বুঝবো আমরা, স্ট্যান্ডার্ড এররটাও বুঝবো, স্ট্যান্ডার্ড ইনপুটটাও বুঝবো আমরা। তো প্রথমত আমরা স্ট্যান্ডার্ড আউটপুট যেটা আছে ওইটা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমত বললাম যে এখানে ls, তারপর আমাদের স্ল্যাশ, আমি বলি এখানে যে cat স্ল্যাশ etc স্ল্যাশ passwd। এটা খুবই ইম্পর্টেন্ট ফাইল। এই ফাইলটা রেড করলে এখানে আমার যে যতগুলো ইউজার আছে আমাদের সিস্টেমের সবগুলো ইউজারকে একটু লিস্টেড করে দেয়, খুব ভালো। বাট আমি চাচ্ছি যে এই যে লিস্টেড করে, মানে এটা করলে দেখেন আমার মানে এখানে আউটপুটটা দেখায়। আমি চাচ্ছি আমাদের আউটপুটটা যেন ডিফারেন্ট একটা ফাইলে থাকে। তো ফাইলটা দেওয়ার জন্য মানে আমি এটা করার জন্য কি করা যায়, একটা কিছু জিনিস করা যায়। সেটা হচ্ছে যে আমি গ্রেটার দেন সাইন ইউজ করে আমি একটা নাম দেই, সেটা হচ্ছে যে আমাদের output.txt। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখন টার্মিনালে আমার আউটপুটটা দেখাবে না, আমার যেটা দেখাবে সেটা হচ্ছে যে output.txt নামে একটা ফাইল ক্রিয়েট হবে এবং ওই ফাইলের ভেতরে আউটপুটটা থাকবে। আমাদের টার্মিনালে কিন্তু কোনো কিছু দেখায় নাই। তো আমি যদি cat output.txt করি তাহলে এখানে ফাইলের মধ্যেই আছে, রাইট? সো আমি সেম ভাবে আরেকটা যদি ফাইল রিড করার চেষ্টা করি, উদাহরণস্বরূপ, সো লেটস সে উদাহরণস্বরূপ আমি বলি যদি যে ls স্ল্যাশ etc আমি বললাম যে ls স্ল্যাশ etc। এখন কি মনে হচ্ছে, অলরেডি output.txt নামে একটা ফাইল আছে। output.txt এভাবে কি করলে মানে মানে যে এটার যে আউটপুটটা, এই কমান্ডের আউটপুটটা কি এটার মধ্যে গিয়ে সেভ হবে? হ্যাঁ, সেভ হবে। বাট আগের যে জিনিসগুলো সেভ আছে এগুলো কি হবে? এগুলো ইরেজ হয়ে যাবে। আমার নতুন করে একটা output.txt হবে, মানে হচ্ছে আগের output.txt যেটা ফাইল আছে এটাকে এইটা রিপ্লেস করে ফেলবে। তাহলে এটা যদি করা যায়, তাহলে এখন দেখি cat output.txt, তাহলে দেখেন আগে যেগুলো আছে এগুলো কিন্তু রিপ্লেস করে ফেলছে। এখন নতুন রেজাল্ট, এখানে আপনি কোনো কিছু মানে কোনো ইনফরমেশন রিগার্ডিং টু দ্যাট etc পাসওয়ার্ড ওইটা ওই ফাইল নিয়ে কোনো কিছু দেখতে পারবেন না, কারণ ওইটা অ্যাকচুয়ালি রিপ্লেস করে ফেলেছে। ওকে, রিপ্লেস করে ফেলছে। আপনি এটা দেখতে পারেন যে ls - la বা ls
জাস্ট ls minus ld output.txt ফাইলটা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এটা আর আপডেট টাইম, আর আমার টাইমটাও হচ্ছে এইটা, রাইট? তো এটা এখন আপডেট হয়েছে, মানে এই টাইম স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন যে নতুন করে একটা ফাইল ক্রিয়েট হয়েছে output.txt নামে, and এইটা এখানে দেখাচ্ছে। এখন এই টোটাল স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে না, এইটা নিয়ে ক্লাস আসতেছে সামনে, আপকামিং ক্লাসে বুঝতে পারবেন এটা আসলে কি বোঝাচ্ছে। সো বাট আপাতত বুঝে রাখেন এইটা হচ্ছে টাইম স্ট্যাম্প বোঝায়, আর এটা হচ্ছে কোন তারিখ বোঝাচ্ছে, কোন তারিখে এটা হয়েছে, এটা হচ্ছে ফাইলের নাম। আর বাকি জিনিসপাতিগুলো আমি বলবো সামনে, এটা অ্যাকচুয়ালি ফাইল সাইজ মূলত। বাকি জিনিসপাতি আমি সামনে বলছি। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি যে ফাইলটা নতুন করে ক্রিয়েট না হোক, কারণ অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে আমার অলরেডি ফাইলে কোনো কন্টেন্ট আছে, বাট আমি চাচ্ছি যে ওই ফাইলটা আপডেট হোক, নতুন ইনফরমেশন এড হোক, আগের ইনফরমেশন যেগুলো আছে ওইগুলাও থাকুক। সো এই ব্যাপারটাকে আমরা কিভাবে করতে পারি, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা আমি জানতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি এইটা এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে দুইবার আপনি গ্রেটার দেন সাইন ইউজ করেন, এটাকে অ্যাপেন্ডিং বলে। অ্যাপেন্ডিং বলতে বোঝানো হয় যে আগের আউটপুট টেক্সট যেটা থাকবেই, আর এখন যেটা হবে সেটা হচ্ছে যে নতুন করে ইনফরমেশন এড হচ্ছে। আগে ইনফরমেশন গুলো থাকবে আর নতুন করে ইনফরমেশন এড হবে। এটা করার জন্য দুইবার গ্রেটার দেন সাইন ইউজ করতে হবে, একবার না। সো এটা এখন যদি রিড করি ক্যাট output.txt, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আগে যে জিনিসপাতিগুলো আছে এখন নতুন ইনফরমেশন গুলো আমাদের এড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট। এবং স্ট্যান্ডার্ড আউটপুট যেটা আছে এটাকে বলা হয় স্ট্রিম চ্যানেল বা চ্যানেল 1 অ্যাকচুয়ালি। এটাকে চ্যানেল 1 বলা হয় থাকে, এটা মাথায় রাখবেন। তো আপনি যদি একটু গুগল করেন যে হোয়াট ইজ স্ট্রিমিং ইন লিনাক্স, উদাহরণস্বরূপ যে হোয়াট ইজ স্ট্রিমিং ইন লিনাক্স, সো আপনি refers to two distinct concept আসলে। এখানে দুইটা জিনিস বোঝায়, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিমস। তো ইনপুট আউটপুট স্ট্রিমস নিয়ে আমরা কথা বলছি। সো এই যে ইনপুট আউটপুট স্ট্রিমটা ফান্ডামেন্টাল ইউনিক কনসেপ্ট ফর ম্যানেজিং দ্য ফ্লো অফ ডাটা বিটুইন প্রসেসর এন্ড ডিভাইসে ভিয়া টেক্সট স্ট্রিমস। এটা অ্যাকচুয়ালি কি করা হচ্ছে আমি একটু বুঝাই। স্ট্রিমিং বলতে বোঝানো হচ্ছে আমাদের যে আমি ইউজার ইনপুট দিব, এনিথিং আমি ইউজার ইনপুট দিতে পারি। তো ইউজার ইনপুটের ভিত্তিতে কোনো আউটপুট দেখাচ্ছে, তাহলে এখানে যে আমাদের কি হচ্ছে, একটা ডাটা একটা ফ্লো হচ্ছে না। আমাদের যে ডিভাইস বলতে আমি কিবোর্ড ইউজ করে আমি টাইপ করছি ইনপুট হিসেবে, তো এই ডিভাইস এবং আমাদের প্রসেসের মধ্যে ডাটা একটা ফ্লো হচ্ছে। তো এই যে ফ্লো, এটাকে বলা হয় স্ট্রিমিং। তো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিম। তো মিডিয়া স্ট্রিমিং এর একটা কনসেপ্ট আছে। তো মিডিয়া স্ট্রিমিং এ কি হয়, দ্য কন্টিনিউয়াস ট্রান্সমিশন অফ অডিও অর ভিডিও কন্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এটা গেল আমাদের। আর এটাকে চ্যানেল 1 বলা হয়ে থাকে, যে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট। এটাকে এইভাবে বলি, এটাকে চ্যানেল 1 আর এটার নাম হচ্ছে এসটিডি আউট, এভাবে মূলত ডাকা হয়ে থাকে। আর এটার ফুল নেমটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। তো ঠিক তেমনি আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এই স্ট্যান্ডার্ড এরর যেটা আছে সেটাকে আমরা চ্যানেল 2 বলে থাকি। আর এটার নামটা এরকম এসটিডি ইআরআর, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বলা হয়ে থাকে, যেটা আপনি মূলত এখানে দেখতে পাচ্ছেন বা আপনি এখানে দেখতে পারবেন এসটিডিইআরআর। আর এটাকে চ্যানেল 2 বলা হয়ে থাকে, এই জন্য 2, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু দেখে নিই যে স্ট্যান্ডার্ড এররটা কিভাবে হচ্ছে। তো আমি উদাহরণস্বরূপ এমন একটা জিনিস দিলাম যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। এমন একটা জিনিস দেই যেটা আসলে এক্সিস্টই করে না। উদাহরণস্বরূপ এলএস আমি স্ল্যাশ এফইডি দিলাম, এফইডি নামে কোনো একটা ফোল্ডার এক্সিস্টই করে না আমার সিস্টেমে। তো এররটা যদি দেখি, ক্যান নট অ্যাক্সেস নো সাচ ফাইল অর ডিরেক্টরি, খুব বড় একটা সমস্যা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কি কাজ করা যেতে পারে? তো আমি চাচ্ছি যে টার্মিনালে আমার কোনো এররটা দেখাক না, বা এটা একটা স্ট্যান্ডার্ড এরর। তো সেই ক্ষেত্রে কি কাজ করা যেতে পারে? সেই ক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে আমি চাইলে এই এররটাকে কোনো একটা ফাইলে রিডাইরেক্ট করে নিতে পারি। কিভাবে করা যায়? এই ফাইলে রিডাইরেক্ট করা যায় কিভাবে? আমি এটা লিখলাম, তারপর আমি 2 লিখতে হবে। 2 দিয়ে বোঝাচ্ছে এটা একটা মানে চ্যানেল 2, তারপর একটা গ্রেটার দেন সাইন, তারপর একটা ফাইল, যেমন আমি দিলাম যে error.txt। তখন কি হবে? এটা করলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমার যে এরর যেটা আছে ওইটা অ্যাকচুয়ালি রিডাইরেক্ট হয়ে একটা ফাইলে সেভ হবে, টার্মিনালে শো করবে না। আমি যদি ক্যাট error.txt দেই তাহলে আপনি এররটা দেখতে পাচ্ছেন, রাইট? তাহলে 2 কেন ইউজ করেছি? 2 ইউজ করে বোঝানো হয়েছে যে এটা অ্যাকচুয়ালি আমার যে এররটা আছে ভালো কথা, একটা স্ট্যান্ডার্ড এরর, বাট আমার এররটা রিডাইরেক্ট করে
error.txt ফাইলে সেভ হোক, এটা টার্মিনালের জন্য শো না করে। ওইটাই আসলে আমরা করেছি। এখন কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে মানে আমার ক্ষেত্রে যেটা, আমি কি স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর এই দুইটা কি একসাথে করা যায় কোনোভাবে? উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ls আমার স্ল্যাশ fdu করুক আর স্ল্যাশ edcu করুক, এখানে একটা এক্সিস্ট করে একটা এক্সিস্ট করে না। সো আমি প্রথম দিকে যেটা আছে, মানে একটা তো এরর খাইছি বাট আরেকটা তো আউটপুটও পাইছি। তো আমার স্ট্যান্ডার্ড এরর এখানে আছে, এখানে আউট মানে আমার আউটপুটটাও আছে। তো এই জিনিসটা একই সাথে কিভাবে করা যায়, যে আমার একটা ফাইল থাকুক, এটা সিঙ্গেল ফাইল, এই সিঙ্গেল ফাইল দুইটা জিনিস সেভ হোক। এটা কিন্তু আগের মতো করলে হবে না। এটা কিভাবে করা যায়? মানে আমি স্ট্যান্ডার্ড এরর এবং স্ট্যান্ডার্ড আউটপুট এই দুইটা জিনিস একসাথে করতে চাই। একসাথে কিভাবে করা যেতে পারে আসলে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা যেটা যেভাবে করা যায় সেটা হচ্ছে যে এখন আপনি যে কাজটা করতে পারেন, %, বা এন্ড আমরা এটাকে বলে থাকি, এটা দিব। তারপর আমি গ্রেটার সাইন দিয়ে বললাম যে all.txt, তাহলে আমার এই দুইটা জিনিসই আমার all.txt নামে একটা ফাইলে সেভ হয়ে যাবে। আমি যদি cat all.txt লিখি তাহলে দেখতে পাচ্ছেন শুরুর দিকে একটা এরর আছে, এরর তো আছেই, আর নিচে এগুলো সেভও আছে। বাট আমার এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমি এখন চাই না যে আসলে দুইটা জিনিস একটা জায়গায় সেভ হোক। আমি চাচ্ছি যে একটা কমান্ড ইউজ করব, বাট দুইটা সেপারেট ফাইল যেন ক্রিয়েট হয়। এটা কিভাবে করা যেতে পারে? এটা করা যাক। তো প্রথমত দুইটা ফাইল আমি একটু রিমুভ করি, output.txt আর error.txt। এই দুটা ফাইল আমি একটু রিমুভ করলাম। আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমি একটা কমান্ড ইউজ করব, এবং একটা কমান্ড ইউজ করে আমি স্ট্যান্ডার্ড এরর এবং স্ট্যান্ডার্ড আউটপুট দুইটা সেপারেট ফাইলে সেভ হবে। সো এই জিনিসটা আসলে কিভাবে করা যায় সেটাই আমি জানতে চাচ্ছি। তো সেটা করার জন্য যেটা ওয়ে সেটা হচ্ছে যে এই কমান্ডটা। এখন আমরা প্রথমত এইটা করে আমি একটা ফাইল দিলাম, সেটা হচ্ছে output.txt। এটা করলে অ্যাকচুয়ালি এই কমান্ডটা output.txt এই ফোল্ডারের মধ্যে কি করবে, যে আনস্ট্যান্ডার্ড আউটপুটটা সেভ হবে। এটা কিন্তু আউটপুটের জন্য আমরা ব্যবস্থা করেছি, এখন এররের ব্যবস্থা আমরা করি নাই। তো এরর ব্যবস্থার জন্য আমরা যা করব, এখন টু গ্রেটার সাইন আমরা error.txt। এটা করলে কি হচ্ছে যে আমাদের দুইটা সেপারেট ফাইল ক্রিয়েট হয়েছে, আউটপুটের জন্য output.txt, এররের জন্য error.txt। এবং এরা মানে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সেরা আসলে বুঝতেছে কিভাবে যে কোন মানে আউটপুট কোথায় সেভ হবে আর এররটা কোথায় সেভ হবে। সবচেয়ে বড়টা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এটা দিয়ে বুঝতেছে আউটপুট, আর এই টু দিয়ে গ্রেটার সাইন মানে এরর। এটাও সিম্পল হিসাব, এটা করা যাক। সো cat output.txt রিড করলে এখানে জাস্ট আপনি আউটপুটটাই দেখতে পারবেন, কোনো এরর এখানে আসবে না। এখন যদি আমি করি যে cat error.txt মানে এরর, সরি, cat error.txt, তাহলে এখানে এই ফাইলটাতে জাস্ট এররটাই আপনি দেখবেন, আর কিছু দেখতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম একটা এখনো রয়ে গেছে। ইম্পর্টেন্ট টার্মটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। এটাকে এসটিডি ইন বলা হয়ে থাকে, বা এটাকে চ্যানেল 0 বলা হয়ে থাকে। ওকে, তো এই চ্যানেল 0টা কি, কিভাবে কাজ করছে আমরা তো জানি না, সেই জিনিসটা বোঝা যাক। তো ইন জেনারেলি আমরা স্ট্যান্ডার্ড ইনপুটটা খুবই কম ইউজ করে থাকি। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা পাইপিং করে অনেক কিছু করে ফেলি। উদাহরণস্বরূপ আমি বলি একটু, তো এটা আমি বললাম যে উদাহরণস্বরূপ আমি বলি /etc/5 সেটা আমি পাইপিং করে এখন কি করলাম যে ইনপুট হিসেবে এটা নিয়ে নিচ্ছে। এখন আমি চাইলে এটা আমি সেভ করতে পারি, এলএসও করতে পারি, অনেক কিছু করা যায়। বা এটাকে মানে আপনি চাইলে t-a content.txt এইভাবে কিন্তু করা যায়। তো সেই জন্য কিন্তু এরকম ভাবে হয় না। cat আমি যদি content.txt বলি, সো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কি করা হচ্ছে যে পাইপিং করে এটাকে ইনপুট হিসেবে নিয়ে নিছে, এখন আউটপুট হিসেবে t-a দিয়ে কোনো একটা ফাইল দিলে আসলে বোঝানো হচ্ছে যে এইটার কন্টেন্টটা এই ফাইলটাতে সেভ করো, দ্যাটস অল। বাট এখন আমি স্ট্যান্ডার্ড ইনপুটটা আসলে কিভাবে কাজ করছে সেটা তো বোঝা উচিত, ওইটা বোঝা যাক। তো সেটার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, মানে কিন্তু এক্সপ্লোরিং করা যাক কিছু স্ট্যান্ডার্ড ইনপুটের ব্যাপারটা। তো আমি প্রথমত যদি জাস্ট ক্যাট কমান্ডটা লিখে জাস্ট এন্টার করি, এখানে একটা ইনপুট ফিল্ড আমাকে দিবে। আমি এখন এখানে চাইলে যা ইচ্ছা আমি প্রিন্ট করতে পারবো, যা ইচ্ছা আমি লিখতে পারবো। ইনপুট হিসেবে যা দিব সেটা আমাকে পরবর্তীতে প্রিন্ট করবে। উদাহরণস্বরূপ আমি হ্যালো দিলাম, হ্যালো দিছে, তারপর আমি হাউ আর ইউ এটা দিলাম, তারপর আমি বললাম যে গুড বাই, এটা আমাদের কাছে দিয়ে দিছে।
কিন্তু এই যে ইনপুট এটা কোথাও সেভ হবে না, জাস্ট ইনপুট হিসেবে থাকবে। এখন এটা আমি ক্লোজ করবো কিভাবে? কন্ট্রোল সি মানে এটা অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যায়, সিম্পল। এখন আমি যাচ্ছি যে এখানে ইনপুট একটা আছে, ফাইলে আউটপুট হোক, আমি লাইভ এখানে লিখতেও পারো আর সেভও হোক এটা ফাইলে, এটা আমি যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ক্যাট লিখে একটা গ্রেটার দেন সাইন দিয়ে আমি যা কিছু লিখলাম, ফর এক্সাম্পল আমি লিখলাম যে out.txt, ওকে, out.txt লিখে ফেললাম। তো এখানে কোনো কোনো কিছু লিখতে পারি, লাইক হ্যালো প্রথমত লিখলাম, তারপর হাউ আর ইউ দিস টাইম अगेन এন্ড গুডবাই, ওকে। এন্টার দিয়ে আমি যদি কন্ট্রোল সি মারি, অ্যাকচুয়ালি আমাদের out.txt যে ফাইলটা আমি বললাম এখানে যা ইনপুট দিয়েছি সেটা আসলে সেভ হয়ে গেছে, দেখা যায়। ওকে, out.txt, এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, ভালো কথা। বাট এটা দিয়ে আসলে স্ট্যান্ডার্ড কিছু ইনপুট বোঝানো হচ্ছে, বাট আমরা চাইলে ইনপুট হিসেবে আরেকটা এক্সাম্পল নিতে পারি। এক্সাম্পলটা কিরকম ভাবে নেওয়া যায়, যে আমি ইনপুট হিসেবে যে কোনো একটা ফাইল নিব আর সেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যে কাজ করা যায়, যে আমি কেট বললাম, কেট বলে আমি চাচ্ছি যে out.txt সরাসরি ভাবে প্রিন্ট না করে ইনপুট হিসেবে out.txt একটা স্ট্রাকচার ওয়েতে নেওয়া বা স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে নেওয়া, সেটা আমাদের প্রিন্ট করা। তো সেই ক্ষেত্রে যে সাইনটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা লেস দেন সাইন, লেস দেন সাইন দিয়ে out.txt বলি। এই যে জিনিসটা ইনপুট হিসেবে নিছে এবং সেটা আমাদের প্রিন্ট করে দিয়েছে, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর হিসাবটা। খুবই সহজ, আহামরি কঠিন কিছু না, সেটা আমরা বুঝে গিয়েছি। এখন একটা ইন্টারেস্টিং কমান্ড আমি দেখাতে চাই, সেটা হচ্ছে টিআর কমান্ড। আসলে তো টিআর কমান্ডটা যে কাজটা করে, আমরা ফাইলের ভেতরে আমরা কিছু জিনিস রিপ্লেস করতে পারি। আমি দেখাই একটু উদাহরণস্বরূপ আমি দেখাতে যাচ্ছি। সো এই জিনিসটা আমি নিব, ইনপুটেশন নেওয়ার পর আমি বললাম যে টিআর, আমি চাচ্ছি যে আগে যেগুলা এ থেকে জেড ছিল এগুলোকে রিপ্লেস করে তুমি একটা কাজ করো, সবগুলাকে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড করে ফেলো। দেখতে পাচ্ছেন রিপ্লেস করে ফেলেছে, আসলে রিপ্লেস করা হয়ে গিয়েছে। এটা রিপ্লেস করবে কি, রিপ্লেস করে মানে আগে যে মানে যা আছে সবগুলাকে আসলে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে ফেলে, ওকে। বা এটাকে চাইলে আমি 0 to 9 ও করতে পারতাম, আসলে 0 to 9 করা যায়, ওকে। আশা করি বুঝতে পেরেছেন, অনেক কিছু আসলে করা যায়। যাই হোক, তো এবার যদি আমরা সামনে আগাই, কিছু ইন্টারেস্টিং আরো কমান্ড একটু দেখতে হয়। ডব্লিউসি নামে একটা কমান্ড আছে। ডব্লিউসি কমান্ডের কাজটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এটা দিয়ে ওয়ার্ড কাউন্ট করা যায়, লাইন কাউন্ট করা যায়, বাইট কাউন্ট করা যায়। আমি একটু যদি দেখাই, জাস্ট উদাহরণস্বরূপ আমি যদি দেখাতে চাই, তাহলে একটু দেখানো যাক। তো আমি বললাম যে জাস্ট ডব্লিউসি কমান্ড ইউজ করেন আর স্ল্যাশ ইডিসি স্ল্যাশ পাসওয়ার্ড, এই ফাইলটা নিয়ে আমরা একটা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করলে কি আসতেছে, এখানে কিছু জিনিস বলেছে বাট আমরা বুঝতে পারি নাই। তো এটা একটু দেখা যাক। বা এখানে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা দিয়ে দিছে। সো এখানে লাইনস বলবে, তারপর ওয়ার্ডস বলবে, তারপর বাইটস। যেমন এখানে কি বলছে, এটা হচ্ছে আমাদের লাইনস সংখ্যা, 64টা লাইন আছে এই ফাইলে। এটা হচ্ছে 114টা ওয়ার্ড আছে, আর এখানে 3742 বাইটস। বাইটস তো আপনি জানেন এটা হচ্ছে আমাদের ফাইল সাইজের জন্য, আর এটা হচ্ছে সেই লোকেশনটা। বাট আমি স্পেসিফাই করে দিতে চাই যে এটা অ্যাকচুয়ালি জাস্ট ওয়ার্ডটা কাউন্ট করুক, বা জাস্ট লাইনটা কাউন্ট করুক, বা জাস্ট আমাদের মানে এই তিনটা জিনিসের মধ্যে একটা হোক। এটা দুই ভাবে করা যায়। তো wc মাইনাস w দিয়ে ওয়ার্ড কাউন্ট করবে। আমি এখন এটা ফাইলটাকে এভাবে দিতে পারি, edc পাস ডব্লিউডি, এটা কাউন্ট করে দিবে। সেম ভাবে মাইনাস এল যদি দিই তাহলে লাইন কাউন্ট করে দিবে, রাইট, মানে মাইনাস এল জাস্ট তাহলে লাইন কাউন্ট করে দিবে। আর যদি মাইনাস সি দেই তাহলে সে বাইট কাউন্ট করে দিবে, রাইট। মাইনাস সি আসলে মাইনাস বি বলতে কোনো চেঞ্জ করে না, মাইনাস সি। তো এই জিনিসটা আমরা সহজে করা যায়, কিন্তু আর এটা ওয়েতে মানুষ বেশি করে থাকে, সেটা আমরা বেশি ইউজ করে থাকি। এইভাবে ডব্লিউসি মাইনাস সি ইউজ করে না কেউ। বেশিরভাগ যেটা ইউজ করবে সেটা হচ্ছে ক্যাট দিয়ে প্রথমত এটা রিড করবে, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি। এটা দিয়ে আমি ধরি লাইনটা কাউন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে এখন ডব্লিউসি মাইনাস এল দিয়ে দিবে। সেটা করলে অ্যাকচুয়ালি লাইনটা এভাবে কাউন্ট করা যায়। আমি সেম ভাবে বাইটও কাউন্ট করতে পারি বা সাইজটা কাউন্ট করতে পারি, আর আমি সেম ভাবে চাইলে ওয়ার্ডটাকেও কাউন্ট করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ, এগুলো কঠিন কিছু না। সো এখন যদি আমরা একটু সামনে আগাই, এটা আসলে বুঝতে পেরেছি এখন পাইপলাইন দিয়ে পাওয়ারফুল আর করা যায়, আমরা স্ক্রিপ্টটাকে আরো পাওয়ারফুল করতে পারি। এখন একটু সামনে আগানো যাক। এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে অর্গানাইজিং
দ্য ফাইলটাকে একটু অর্গানাইজ করা। কিভাবে অর্গানাইজ করা যায় সেটা নিয়ে একটু জানা। ওকে ফাইন, করা যাবে। সর্ট নামে একটা কমান্ড আছে। এই সর্ট কমান্ডটা আলফাবেটিক্যালি আমাদের সর্টিং করে বা নাম্বারিক্যালি আমাদের সর্টিং করে থাকে আমাদের যে কোনো ফাইলকে। যে ফাইল অনেক সময় আছে না যে মানে গুছানো না, তো গুছানো অগুছানো ফাইলকে সে গুছিয়ে দেয়। তো সেই জন্য আমরা সর্ট কমান্ডটা ইউজ করে থাকি। তো এটা নিয়ে আমরা আজকে দেখব। তো সর্ট কমান্ডটা একটু দেখা যাক। উদাহরণস্বরূপ আমি সেম ভাবে আসলে এটা অ্যাকচুয়ালি মানে সর্টটা আমরা বেশিরভাগ এইভাবে ইউজ করে থাকি, তো এইভাবে আমি ইউজ করব। তো সর্টটা দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আসলে ইন জেনারেলি যখন সর্ট নিয়ে কথা বলি, মানে সর্ট ছাড়া যদি একটু আপনি কম্পেয়ার করেন, সর্ট ছাড়া একটু কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবেন এখানে শুরু হবে রুট দিয়ে ডায়মন্ড। এটা অ্যাকচুয়ালি তার মানে ইন জেনারেলি এটা অ্যাকচুয়ালি অর্গানাইজড না, বা কোন একটা ওয়েতে অর্গানাইজ করা থাকতে হবে নাম্বার দিয়ে, অথবা আমার কোন একটা মানে আলফাবেটিক্যালি। তো আমি যদি সর্ট ইউজ করি তখন দেখতে পাবেন যে আলফাবেটিক্যালি শুরু হবে, এ বি সি এইভাবে করে কি অ্যাকচুয়ালি সে সাজিয়ে দিয়েছে। এটাকে আরো অনেক ভাবে আমরা সর্টিং করতে পারি। ইন জেনারেলি আমরা যদি জাস্ট ফাইলটা ক্রিয়েট করে দেখেন, এখানে অনেকগুলো ফিল্ড আছে। মানে ফিল্ড সেপারেটের জন্য আমরা কুলনটা ইউজ করছি এখানে। তো 1 2 3 4 5 6 7 7টা ফিল্ড এখানে আছে। কিন্তু এই 7টা ফিল্ড অনুযায়ী কিন্তু আমি এখানে সর্টিং করতে পারি। এটা আরো অ্যাডভান্স স্টাফ। তো সেই জন্য কিছু অপশন আছে। তো মাইনাস এন্ড দেন নিউমেরিক্যালি আমাকে মানে বাই ডিফল্ট তো আলফাবেটিক্যালি সর্টিং করে। এখন আমি মাইনাস এন দিলে সে নিউমেরিক্যালি সর্টিং করবে, মাইনাস আর দিয়ে সে রিভার্স অর্ডার করবে, মাইনাস টি দিয়ে ডিফাইন ডিলিমিটার করবে, মাইনাস টি দিয়ে যদি কুলন দিই সে কুলনটাকে ডিলিমিটার হিসেবে, মানে ডিলিমিটার মানে হচ্ছে যে কোন একটা ফিল্ডের মধ্যে পার্থক্য যেটা করে থাকে। আর মাইনাস কে সিলেক্ট কি ওর কলাম, মানে কত নাম্বার কলাম আমি সিলেক্ট করবো সেটা আমি মানে বলতে পারি, রাইট? সেটা যে আমি করে দেখাই, যে উদাহরণস্বরূপ যে আমি এখানে সর্ট দিলাম, আমি এখন যদি মাইনাস টি দিয়ে কোলন দিলাম, তারপর আমি মাইনাস এন দিয়ে বললাম যে 3 নাম্বার অনুযায়ী, রাইট? মাইনাস এন দিয়ে 3 থাকে না, মাইনাস এন দিলাম। তো তখন সে নাম্বার অনুযায়ী সর্টিং করে দিবে, রাইট? তো সে তখন কিন্তু সে নাম্বার অনুযায়ী সর্টিং করে দিতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনি মাইনাস কে থ্রিও দিতে পারেন। কে থ্রি দিলে কি হবে, সে অ্যাকচুয়ালি কে বলতে স্যার কি ওর কলাম, যে কোন নাম্বার কলাম ধরবে। সো মাইনাস কে থ্রি বলতে 3 নাম্বার কলাম। তো আমি চাইলে মাইনাস কে টা ইউজ করতে পারি, যে মাইনাস কে থ্রি এটা ইউজ করা যায়, রাইট? তো এটা তখন ইউজ করা যেতে পারে। তো তখন সে 3 নাম্বার কলাম 0 এটাকে ধরছে। তো এটা অনুযায়ী সর্টিং করলো। তো 0 1 2 3 4 5 এইভাবে করে অ্যাকচুয়ালি শুরু হয়েছে। ওকে, এটা অ্যাকচুয়ালি এতগুলো অপশনও দরকার পড়ে না, জাস্ট এক্সপ্লোরের জন্য বলছে। এখন আমি চাইলে সর্ট দিয়ে রিভার্স অর্ডার করতে পারি। আমি যদি জাস্ট মাইনাস আর দিই তাহলে একটু উল্টা অর্ডার এসে আমাকে দেখাবে। এই যে দেখেন, মানে একদম লাস্ট অ্যালফাবেট ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এই লিস্টের, তারপর সে উল্টা ভাবে যাওয়া শুরু করেছে। তো সর্ট দিয়ে অনেক কিছুই করা যায়, বাট এত কিছু আমার দরকার পড়ে না। যতটুকু পড়া মানে দরকার ততটুকু করলেই হয়। আর আরেকটা, ইউজ আ colon delimiter sort by the third field you identified it numerically. সো ডেলিমিটার বলতে আমি অলরেডি বলে ফেলেছি যে পার্থক্য, যেটা যেটা আমাদের পার্থক্য করে দিচ্ছে সেটাই। and sort by a third field you identified numerically whatever. Let's go furthermore. এখন স্লাইসিং ডাটা, কোন একটা ফাইল আছে, সেই ফাইল মানে কোন ডাটা আছে, কোন একটা পার্থক্য আছে ডেলিমিটারে, তো সেটাকে আমি কাট করা বা স্লাইসিং করা দেখা যাক। সেটার জন্য একটা কমান্ড আছে, সেটা আছে যে আমাদের সেটার নাম হচ্ছে কাট নামে একটা কমান্ড আছে। কাট কমান্ড দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। তো আমরা একটু দেখি তো কাট কমান্ড দিয়ে কি কি জিনিস করতে পারি। আমরা ফিল্ড দিয়েও কাট করতে পারি, আমরা চাইলে যে ক্যারেক্টার সেটা অনুযায়ীও কাট করা যায়, রাইট? সেটাকে কাট করা যায়। আমরা আবার এই সেম এক্সাম্পলটা এখানে নিব। সো আমি একটু কাটটা ইউজ করি, কাট ইউজ করলাম। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যদি জাস্ট আপনি এমনি সর্ট ইউজ করতে চান, সর্ট দিয়ে আপনি ফাইলটা এভাবে স্পেসিফাই করে দিবেন। বাট আমি সাজেস্ট করব আপনি পাইপিংটা ইউজ করেন, দ্যাটস বেটার। তো আমরা আবার একটু এই ফাইলটা রিড করি। এখন আমরা কাট করি। কাট কিন্তু বাই ডিফল্ট কাট করলে কোনো কিছুই আসবে না, কারণ কাট আমাকে স্পেসিফাই করে দিতে হবে আমি কিভাবে কাট করতে চাই। মানে আমাকে, আমি আগেই বলেছি কম্পিউটার ডাম্প মেশিন, এটাকে প্রতিটা স্টেপে আসলে ইনস্ট্রাকশন দিতে হবে। তো আমি এখন ইনস্ট্রাকশন দেই নাই, তাই আসলে সে বুঝেও নাই। তো আমি একটু ইনস্ট্রাকশন দেওয়া যায়। প্রথমত আমি ডেলিমিটার স্পেসিফাই করে দিতে পারি। তো ডেলিমিটার স্পেসিফাই এর জন্য আরেকটা জিনিস, আপনি চাইলে মেন কাট লিখেন, তাহলে আপনি হেল্প পেজে অনেক কিছু দিতে পারবেন, রাইট? মাইনাস দিয়ে ডেলিমিটার অনুযায়ী আমি বলে দিতে পারি। সো আমি একটু দেখি যে আমি মাইনাস ডি
কোলন হচ্ছে ডেলিমিটার, যেটা হচ্ছে প্রতিটা ফিল্ডকে সেপারেট করছে। আর মাইনাস এফ দিয়ে ফিল্ড বললাম যে ফিল্ড কোনটা। ফিল্ড আমি প্রথমত 1 নম্বর ফিল্ডে যাচ্ছি, তারপর কমা দিয়ে 3 থেকে 5 নম্বর ফিল্ডটা আমি যাচ্ছি। তো এইভাবে যদি একটু কাট করি তাহলে এই যে স্পেসিফাইড যে জিনিসপাতি ওইগুলোই আমরা পেয়েছি। ওকে, এটা হচ্ছে ফিল্ড অনুযায়ী। এখন আমি কিন্তু ক্যারেক্টার ওয়াইজ আমি কাট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট মাইনাস সি দিয়ে বললাম ক্যারেক্টার 1 থেকে 7 আসুক, তারপর আমার 9 আসুক। 1 থেকে 7টাও আসছে আর আমার কাছে 9ও আসছে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। দ্যাটস ইজি। কাটের আহামরি এত কঠিন কিছু দেখার কিছু নাই, বাট আপনি দেখে নিতে পারেন। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে চাইলে আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন, অ্যাডভান্স এক্সপ্লোর করে দেখতে পারেন, মেন পেজ আপনি ভিজিট করে দেখতে পারেন সেম ভাবে। সো আমি যদি একটু দেখাই, ইন জেনারেলি আমি ls মাইনাস l যদি করি, এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। কারণ আমি ls মাইনাস l বললাম, তার সাথে কাট করে আমি বললাম যে মাইনাস c 1 to 11। সো 1 to 11টাই আমাদের কাছে দেখিয়েছে, সহজ জিনিস। তার একটু সামনে আগাই, আমাদের তেমন কিছু বাকি নেই এখন আর। মানে আমরা কন্টেন্ট কিন্তু ফিল্টার করা যায়। কন্টেন্ট কিভাবে ফিল্টার করা যায় এটা আমরা একটু দেখা যাক। সো খুবই সহজ জিনিস আসলে। তো ফিল্টারিং এ কন্টেন্ট, এখন আমাদের কন্টেন্ট যেগুলো আছে ওইটা কিভাবে ফিল্টার করা আছে। কন্টেন্ট ফিল্টারিং বলতে বোঝানো হচ্ছে অনেক বড় একটা ফাইল আছে, তো এত বড় ফাইল আমি কিভাবে আসলে মানে মানে এতগুলো ফাইলের মধ্যে আমি স্পেসিফাই কোন একটা টেক্সট চাচ্ছি, তো সেটা আমি কিভাবে পেতে পারি। তো সেটা একটু দেখা যাক। আমি উদাহরণস্বরূপ আমি বললাম, এটার জন্য গ্রেপ নামে একটা কমান্ড আছে। উদাহরণস্বরূপ আমি বললাম যে ক্লিয়ার করে যে ক্যাট প্রথমত স্ল্যাশ ইডিসি স্ল্যাশ পাসওয়ার্ড এটা করুক, তারপরে সে গ্র্যাব কমান্ডটা ইউজ করবো। তো গ্র্যাব কমান্ডটা লিখে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। তো আমি চাচ্ছি যে আমাদের রুট নামে একটা ওয়ার্ড আছে আমাদের এই ফাইলে, সেটা যেন দেখায়। তো আমি ডাবল করার সময় রুট লিখে ফেললাম, সিম্পল। তো রুট আমার কাছে দেখিয়ে দিয়েছে, বাট আমি চাচ্ছি যে যে এক্স্যাক্টলি রুটটাই দেখা হয়। তো এটাও কিন্তু করা যায় চাইলে। সো মাইনাস আই রুট। তো অনেক ক্ষেত্রে আছে না যে জাস্ট আমার কোন একটা মানে আমার মানে রুট এই ওয়ার্ডটা অন্য একটা ওয়ার্ডের অংশ, সেটা আমার চাই না, আমার এক্স্যাক্টলি জাস্ট ওয়ার্ড মানে রুট ওয়ার্ডটা দেখা। তো সেটা কিন্তু করা যায়, রাইট? সো মানে এক্স্যাক্টলি রুটটাই যেন দেখা, তো সেটা আমরা করতে পারি এই গ্র্যাবের মাধ্যমে। তো সেম ভাবে আপনি রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসটা ইউজও করে দেখতে পারেন, রাইট? তারপর আপনি আই দিয়ে মানে মানে মাইনাস আই দিয়ে ইগনোর গেস করা যায়, মাইনাস বি দিয়ে ইনভার্ট ম্যাচ, মানে হচ্ছে যে রুট ওয়ার্ডটা যেখানে সেখানে সেটা দেখা, মাইনাস সি দিয়ে কাউন্ট ম্যাচেস, মাইনাস ডাব্লিউ দিয়ে হোল ওয়ার্ড অনলি। এটা যদি দেখাই, আমরা যেখানে এখানে মাইনাস আই ইউজ করছি তখন ইগনোর কেস, মানে এখানে বড় হাতে অক্ষর আছে নাকি ছোট হাতে অক্ষর আছে সে অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আচ্ছা মাইনাস ভি যদি ইউজ করি, যেখানে যেখানে রুট নেই সেগুলো আমরা দেখিয়েছে। মাইনাস যদি সি ইউজ করি, দেখি কি আসে। মাইনাস সি ইউজ করলে ক্যারেক্টার বা অ্যাকচুয়ালি এই নামে কি কি আছে, যেমন এখানে মাইনাস সি দিয়ে বোঝাচ্ছে কাউন্ট ম্যাচেস, কয়টা ম্যাচ কাউন্ট হচ্ছে সেটা। আমি যদি এখন মাইনাস ডাব্লিউ মানে হচ্ছে একমাত্র রুট যেখানে আছে হোল ওয়ার্ল্ড রুট সেখানেই আমাদের দেখাবে। হোল ওয়ার্ল্ড রুট এই প্রথম লাইনেই ছিল আমাদের ওই ফাইলের, তাই এটাই আমাদের দেখিয়েছে। ওকে, আসলে বুঝতে পেরেছেন। এখন এইটা আসলে আরো অ্যাডভান্স করা যায় যদি আমি রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স ইউজ করি। তো আমি রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্সটা আমি দেখাবো আজকে, বেসিক জিনিসপাতি যেহেতু। তো এটা একটু কঠিন একটা ব্যাপার, সেটা বুঝতে হবে। তো রেজেক্স আমরা একটু বোঝার চেষ্টা করি এখন। প্যাটার্ন ম্যাচিং এর জন্য আমরা বেসিক রেজেক্স আমরা ইউজ করব। তো তার জন্য কিছু সিম্বল আছে সেগুলো একটু জানা যায়। ডট আছে, স্টার আছে, তারপর এইটা একটা সাইন আছে, এটার নাম হচ্ছে ক্যারেট, তারপর ডলার সাইন আছে আর ব্রেকার সাইন আছে। প্রতিটা জিনিস এখানে দেখতে হবে না, পড়তে হবে না, আমি কারণ আমি প্রতিটা জিনিস বুঝাই বলবো। সো প্রথম ডট সাইন যেটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ক্যারেক্টারের বলতে পারেন যে মানে অভাব পূরণ করতে ইউজ হয়ে থাকে। এগুলো বেসিক বেজেস, এগুলো যদিও দেখা যায় ক্লিয়ার। আমি আবার এটা এড করলাম, বাট আমি চাচ্ছি যে যে এইরকম একটা বললাম যে ডট ডট দিয়ে কি দিলাম। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমি ডট ডট, একটা ডট মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার, আর একটা ডট মানে আরেকটা সিঙ্গেল ক্যারেক্টার, তখন অ্যাকচুয়ালি এই রুটটাকেই আমাদের রিপ্লেস করে ফেলছে, রাইট? এই রুটটাকেই রিপ্লেস করে ফেলছে। তো এখন যদি আমি বললাম যে এখন যে এরকম হোক, তাহলে এখন ডট 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 দিলাম, তাহলে অ্যাকচুয়ালি সেই রুটটাকেই আবার আনছে, রাইট? এটা সিঙ্গেল ক্যারেক্টার অভাব পূরণ করতে এটা ইউজ করা যায়। কারণ আমি চাইলে কিন্তু এখন আবার ডলার বা স্টারটা ইউজ করতে পারি। তো স্টারটা এরকম যে আমার যে শুরু হবে আর দিয়ে এমন একটা লাইন, তারপর স্টার,
স্টার বলতে একটা স্টার হচ্ছে এমন একটা স্পেশাল ক্যারেক্টার যেটা অ্যাকচুয়ালি এক বা একের অধিক ক্যারেক্টার অভাব পূরণ করে ফেলে। আমি জাস্ট বলেছি যে মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এমন কিছু যেটা আর দিয়ে শুরু হয়েছে এরপর শেষ যে কোনো কিছু দিয়ে হতে পারে। তো এটা আমি এক্স্যাক্টলি মেজ না দিয়ে এইভাবে দিতে পারি যে জাস্ট এভাবে। তো এখন দেখতে পারেন যে যা যা একজন আর দিয়ে শুরু হয়েছে সবকিছু দেখাই দিছে, আর দিয়ে শুরু হয়েছে অনেক কিছু, আর দিয়ে শেষ হয়েছে ওইগুলোও আমার দেখাই দিছে। বাট আমি যদি এরকমও করি আবার যে ধরেন আর স্টার দিয়ে আবার টি দিলাম, তাহলে সে অ্যাকচুয়ালি আমার আর দিয়ে শুরু হচ্ছে টি দিয়ে শেষ হচ্ছে সবকিছু আমাদের দেখাই দিবে, রাইট? সো আমি চাইলে এটাকে মানে এক্সাক্ট করতে পারি মাইনাস ডাব্লিউ কোনো কিছু আসতেছে না, কারণ এরকম কোনো প্যাটার্ন ম্যাচ করছে না। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা চাইলে যেতে পারি এইটাতে ক্যারেট দিয়ে বোঝানো হয় যে শুরু হচ্ছে কোনো কিছু দিয়ে, শুরু হয় আমার এমন একটা জিনিস, মানে ধরেন আপনি চাচ্ছি যে একটা ওয়ার্ড সার্চ করতে, মানে এই ওয়ার্ডটা একটা লাইনে শুরু হচ্ছে, শুরুটা হয় এই ওয়ার্ডটা দিয়ে, তখন আমি ক্যারেট ইউজ করতে পারি। আর এটার উল্টা কাজ করে ডলার, ডলার হবে ডলার ইউজ করা হয় যে মানে এই ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে বোঝাতে। আমি একটু টিকে দেখাই যদি যে আমি যে একটু দেখাই যে আমার শুরু হচ্ছে রুট দিয়ে, রুট দিয়ে শুরু হচ্ছে, তো আমি দিলাম, তো এই রুট দিয়ে শুরু হওয়া আমি জিনিসটা পেয়ে গিয়েছি। স্যার আমি যদি চাই যে কোনো কিছু এমন কিছু যেটা অ্যাকচুয়ালি এসএইচ দিয়ে শেষ হয়েছে, উদাহরণস্বরূপ আমি বললাম যে এসএইচ দিয়ে শেষ হয়েছে এমন কিছু, তো আমি ডলার ইউজ করলাম। তো তখন আমার দেখাবে এসএইচ দিয়ে শেষ হয়েছে যা যা সবকিছু আমাদের কাছে দেখিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারি, আহামরি আমাদের কিছু বাকি নেই আসলে। ব্রেকেটস, ব্রেকেটস অলরেডি আমি লাস্ট ক্লাসে দেখাই ফেলছি যে রেঞ্জ বোঝাতে। তো আমি রেঞ্জটা একটু স্পেসিফাই করে দিতে পারি। উদাহরণস্বরূপ আমি বললাম যে এখানে এ থেকে জেড যা আছে সবকিছু দেখাই ফেলো, সব দেখাই ফেলবে। আমি এটাও যদি বলি যে এ আর জেড, বোঝানো হচ্ছে যে এমন কিছু যেটাতে এ আছে অথবা জেড আছে সেটা এখানে দেখাই ফেলবে। অথবা আমি চাইলে এটাও বলতে পারি যে 0 থেকে 9 এটা যেন দেখায়, সেটা এখানে দেখাতে পারে। এটা রেঞ্জ বোঝাতে এটা ইউজ করা হয়ে থাকে। বাট আপনি যদি এরকম বলেন যে এ থেকে ডি আসলে কাজ করবে, কিন্তু আপনি যদি রিভার্স উল্টাই বলেন ডি থেকে এ, এটা কাজ করবে না আসলে, এটা এরর খাবে। এর কারণটা হচ্ছে যে এটা লজিক্যালি অ্যাকচুয়ালি অনেকের মাথায় আসে না যে অ্যাকচুয়ালি এরা কেন কাজ করে নাই। এ থেকে ডি কাজ করেছে, তাহলে ডি থেকে এও কিন্তু কাজ করার কথা, লজিক্যালি চিন্তা করলে এটা মাথায় আসে। বাট তখন এটা ডিপলি চিন্তা করতে হয়। ডিপলি চিন্তা করলে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে আহ আপনি এই দুইটা এবং এই দুইটা আপনি একটু জাস্ট ASCII, এই যে নাম্বার, এই স্ট্যান্ডার্ড নাম্বারটা আপনি চিন্তা করেন, প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা সিঙ্গেল ক্যারেক্টারে একটা ASCII আমেরিকা স্ট্যান্ডার্ড যে নাম্বার আছে এটা কিন্তু আছে। তো ডি এর ক্ষেত্রে আমাদের নাম্বারটা হচ্ছে 100, এর ক্ষেত্রে নাম্বারটা হচ্ছে 90। তো এখন কোনোভাবেই আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাওয়া আসলে সম্ভব না, এই জন্য এটা হয় না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আর আপনি যদি এটাও করেন এরকম যে মানে এটার ভেতরে যদি এরকম করি যে রুট দিয়ে শুরু হয়, এটা বলতে বোঝানো হচ্ছে না যে রুট দিয়ে শুরু হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটার ভেতরে এইটা ইউজ করলে বোঝানো হবে যে রুট দিয়ে যা শুরু হয় সেটা আমাকে দেখাইও না, দ্যাটস অল। মানে এটা করলে রুট দিয়ে যা যা শুরু হবে এটা আমার দেখাবেই না, অন্য যা আছে বাকি সব কিছু দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন বাকি সবকিছু দেখাচ্ছে, জাস্ট রুটটাই দেখায় নাই। ওকে, কঠিন কিছু না। এখন এটা হচ্ছে বেসিক রেগুলার এক্সপ্রেশন, তো তার মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন, কিন্তু তো সেইগুলো আমরা ইউজ করতে হবে। তো আমরা এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন এটা হচ্ছে বেস স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এখন আগে গ্র্যাব ই নামে একটা কি একটা ছিল, বা ই গ্র্যাব সামথিং লাইক দ্যাট, সেটা দিয়ে আমরা এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন ইউজ করতাম। তো এখন সেই কমান্ডটা উঠে গিয়ে গ্র্যাব এর এই কমান্ডে মাইনাস ই নামে একটা অপশন আসছে, মাইনাস ইউজ করলে আমরা এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি। ওকে, এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন ক্ষেত্রে সিম্বলস গুলো হচ্ছে আমাদের প্লাস, কোয়েশ্চেন মার্ক আর এই অর অপারেটরটা ইউজ করা যায়। এটা কিভাবে হচ্ছে একটু বোঝাই বলি। উদাহরণস্বরূপ আমরা এখানে যেটা করলাম যে প্রথমত এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন যেহেতু ইউজ করতে চাই তাই আমি মাইনাস ই দিয়ে দিলাম। তো মাইনাস ই দিয়ে বললাম যে আমার আর কোয়েশ্চেন মার্ক টি, এটা একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু একটা মানে এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন একটা সিম্বল। কোয়েশ্চেন মার্ক কিন্তু আসলে একটা কোয়েশ্চেন মার্ক জাস্ট একটাই আমাদের
ক্যারেক্টারের অভাব পূরণ করে। তো দুইটা লিখছি, তো দুইটা অভাব পূরণ করবে। তো তখন আমাদের যে মানে এই জিনিসটা দেখায় ফেলছে। আমি চাইলে এটা এক্স্যাক্টলি ম্যাচও করতে পারি, যে মাইনাস ডাব্লিউ ইউজ করলে এক্স্যাক্টলি ম্যাচটাই আসবে। তো আমাদের তেমন একটা আসে নাই, বাট এটা ইন জেনারেল এভাবে আসে। তারপরে যদি আমরা দেখি একটু, প্লাস নামে একটা সাইন আছে, তো প্লাস ইউজ করলে কি হয়, উদাহরণস্বরূপ যদি দেখাই প্লাস এর ক্ষেত্রে কি হচ্ছে, তো আর ও তারপর প্লাস দিলাম, তো তখন আর ও দিয়ে শুরু হয়েছে, এরপরে যা কিছু আসুক না কেন সেটাও আসবে। তো এই যে প্লাস সাইন যেটা আছে, এই প্লাস সাইনটা আমাদের ওয়ান অর মোর ক্যারেক্টার অভাব পূরণ করে, মানে কোনো কিছু শুরু হয়েছে এরপরে যাই আসুক না কেন সবকিছু পূরণ করবে। আর ওর অপারেটর আসলে কি কাজ করে, ওর অপারেটর দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। ওর অপারেটর দিয়ে আমি উদাহরণস্বরূপ আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমার এইরকম দেখা যে ওর অপারেটরটা হচ্ছে যে এইরকম দেখা যে রুট, অথবা আমার একটা ইউজার বা একটা প্রক্সি নামে একটা ইউজার নেম আছে, ওইটা দুইটার মধ্যে একটা দেখাবে, রাইট? দুইটাই দেখাই ফেলছে। তো ওর অপারেটরটা আমরা ইউজ করতে পারি। মানে রেগুলার এক্সপ্রেশনে কিন্তু অনেকগুলো এক্সাম্পলস আছে, আপনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। তো আমি হয়তো বেসিক একটা প্র্যাকটিস দেখাবো আজকে কয়েকটা, বা কালকে বাকি কয়েকটা দেখাবো, বাট এইগুলো আসলে এভাবে কাজ করে থাকে। বাট এটা মাথায় রাখতে হবে, প্লাস সাইন ওয়ান অর মোর, কোয়েশ্চেন মার্ক জিরো অর ওয়ান, আর এটা লজিক্যাল অর এটা ইউজ করে থাকি। তো ডাটা পাইপলাইন সামারি এখানে কিছু দিছে, ডাটা পাইপলাইনের ক্ষেত্রে যেমন একটা পাইপলাইন ইউজ করছে, বাট এটা অ্যাকচুয়ালি অনেকে বুঝে নাই। তো ইউনিক কমান্ড যেহেতু এখনো পড়ি নাই, এটা পড়তে হবে না, বাট এটা দেখেন, প্রথমত সে অ্যাকচুয়ালি রিড করছে এইটা, তারপর সে ফাইন্ড করছে, ফাইন্ড করার পর এক্সট্রাক্ট করছে, এক্সট্রাক্ট করার পর এটাকে অর্ডার করছে, তারপর সে কাউন্ট করছে। এটা একটা জাস্ট অর্ডার, হায়ারার্কিক্যাল অর্ডার, দ্যাটস অল। বাট কিছু এক্সাম্পল দেখা যাক আমরা শেষে, যে প্র্যাকটিস রেজেক্টস একটু লিখি, যে প্র্যাকটিস রেজেক্টস। সো রেজেক্টস এর প্র্যাকটিস করি কিছু, মানে এটা বেসিক প্র্যাকটিস করি, যে দেখাই আপনাদেরকে। তো এখানে প্র্যাকটিস করে দেখানো যেতে পারে, বাট আমি ওই রকম ভাবে মানে সবগুলো জিনিস তো দেখাই নাই। তো উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে এখানে একটা ওয়ার্ড আমি লিখবো, সেটা হচ্ছে যে হ্যালো, তারপর ওয়ার্ড। সো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে আমাদের এখানে এ থেকে জেড আছে, সবকিছু চলে আসো। তো এখন মেক সেন্স এগুলো করছে না যদিও, বাট আমি যদি এরকমও করি যে কোয়েশ্চেন মার্ক এগুলো 3 4 5, এটাও তেমন একটা মেক সেন্স করবে না, কারণ এখন আমরা রেজেক্টস ওই জিনিসপাতিতে যাই নাই, রেজেক্টস আরো অনেক জিনিসই আছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি স্ল্যাশ ডাব্লিউ দিয়ে আমি এখন বললাম যে এ থেকে জেড যা আছে সব করো, আসলে আপনি বুঝেন না অ্যাকচুয়ালি কেন স্ল্যাশ ডাব্লিউ কেন লিখেছে। এটা রেজেক্টস এর যে কনসেপ্ট গুলো আমি এখনো বোঝাই নাই, সেগুলোর মধ্যে পড়ে। তো এখন প্র্যাকটিসের সময় আসে নাই, তো সময় আসলে আমরা অবশ্যই প্র্যাকটিস করব। বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, বুঝতে হবে না অ্যাকচুয়ালি এটা কি। এটা আইপি অ্যাড্রেস লিখি এখানে 192.168.0.1। এই আইপিটা আসলে আমরা রেজেক্স দিয়ে আমি আনতে পারি। কিভাবে আনা যায় এটা রেজেক্স দিয়ে? আমি স্ল্যাশ ডি দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয়, যেটা সেটা হচ্ছে যে আমার ওয়ার্ড, বা স্ল্যাশ দিয়ে আসলে পূর্ণ সংখ্যা শুরু হয়। তো এই পুরো জিনিসটা আমি একটা ব্র্যাকেটের ভেতরে নিলাম প্রথমত। ব্র্যাকেটের ভেতরে নেওয়ার পর এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত আমরা এখানে এটা হবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 জিনিসটা হবে। তারপর এটা 3 টাইমস রিপিট হবে, এখানে একটা ডটও থাকবে আসলে, সো স্ল্যাশ ডট দিলাম। স্ল্যাশ ডট দেওয়ার পরে এই টোটাল জিনিসটা 3 টাইম রিপিট হবে, 3 টাইমস রিপিট হবে যেহেতু। ওকে, ওয়েট আ মিনিট, আমি কোনটা ভুল বলছি হয়তো, ওয়েট। ওকে, ওয়েট আ মিনিট, 0 টু 9 এখানে দিলাম একটা, তারপর আরেকটা 0 টু 9 দিলাম, আরেকটা 0 টু 9 দিলাম। এখন এটা দেওয়ার পর এখন আরো জিনিস বাকি আছে আসলে, যে এইটা দিয়ে তারপর এইটা, এন্ড আসলে রেজেক্টস অনেক আগে পড়েছিলাম, তো অনেক কিছু হয়তো ভুলে গিয়েছি। তারপর টোটাল জিনিসটা যেটা এইভাবে করা যায় আসলে, বাট আমি অনেক কিছু ভুলে গিয়েছি। যাই হোক, এটা আমরা একটু দেখবো। আর ওকে, এটা জিনিসটা আমরা পরে দেখবো, বাট আমি রেজিস্টার দেখাই যে
regex of an IP address. অনেকভাবে ইকুয়ালজি চিন্তা করলে এটা আসে, বা রেগুলার এক্সপ্রেশন। এইটা অনেক কঠিন একটা, এটা বুঝবেন না আসলে। সো স্ল্যাশ বি দিয়ে বাইট, তারপর 25, তো 0 to 5 এটা একটা রেঞ্জ, এটা বুঝতে হবে না। তো আমরা এইটা একটু দেখবো সামনে, বাট আমি নিজেও ভুলে গেছি অনেক কিছু রেজেক্টসে, এই জন্য। বাট এইটা আমরা দেখাবো, সমস্যা নেই। বাট আপনি এটা করে দেখতে পারেন অবশ্যই। তো যেটাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, মানে আজকে যা যা টপিক পড়ানো হয়েছে সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন এখন আর থাকার কথা না। তো মানে যা যা ছিল সবই শেষ। এন্ড আজকে ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা 5 মিনিট। তো তবু 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই রয়েছে। সো আজকে এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে।